আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আমাকে একটু জানাবা যে তোমরা সবকিছু দেখতে পাচ্ছ কিনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমাকে ওকে, সো সবকিছু হোপফুলি ঠিক আছে এবং দেখতে পাচ্ছ। সাউন্ডটা ঠিক ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। ওকে, সো সবকিছু হোপফুলি ঠিক আছে। তো আমরা আজকে আলোচনা করব, আজকে হচ্ছে আমাদের যে আলোচনা সেটা হবে, আমরা আজকে বাক্যতত্ত্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের বাংলাওয়াজ 4.0 কোর্সের প্রথম ক্লাস। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি যারা এই কোর্সে ভর্তি হয়েছো এবং যারা পরবর্তীতে ভিডিওটি দেখবা। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, ঠিক আছে, ফাইন। একটু উপর করে দাও, একটু উপর করে দাও, নিচে দেখা যাচ্ছে একটু। ওকে, আমি একটু অপেক্ষা করি অ্যান্ড হচ্ছে আমরা সবাই জয়েন করি। নিচে দেখা যাচ্ছে বলছি, দেখতেছ না? এখানে দেখা যাচ্ছে। নিচে করবো, একটা ফ্রেম ঠিক করতে আমার বারবার বলা লাগে। ওকে জি, ঠিক আছে, আমরা ক্লাস আরম্ভ করব। ওকে, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আমরা একটু আলোচনা শুরু করি। সাধারণত আমরা বেসিক্যালি আমাদের বাক্যতত্ত্ব থেকে যদি প্রশ্ন আসে তাহলে দুই ধরনের, টু টাইপস কোশ্চেন আমাদের আসে, দুই ধরনের প্রশ্ন আমাদের আসে। তার ভিতর নাম্বার ওয়ান, একটা হচ্ছে রচনামূলক প্রশ্ন আসে, এটাকে আমরা প্রশ্ন বলতে পারি বা রচনামূলক প্রশ্ন বলা যায়। অর্থাৎ তোমাকে বলা হবে যে এটা কাকে বলে, কত প্রকার, কি কি, উদাহরণ সহ লিখো, এই টাইপের একটা প্রশ্ন আসে, ঠিক আছে। অ্যান্ড নাম্বার টু, আরেক ধরনের প্রশ্ন আসে, সেটা হচ্ছে বাক্য রূপান্তর থেকে প্রশ্ন আসে, বাক্য রূপান্তর। ওকে, আরেকটা প্রশ্ন আসে কি থেকে? বাক্য রূপান্তর থেকে। তো এই দুই ধরনের প্রশ্ন আমাদের বাক্যতত্ত্ব থেকে আসে। আমি কি বুঝাতে পারছি? এখন আমরা বাক্যতত্ত্বের উপর দুইটা ক্লাস নিব। আজকে আমাদের লেকচার 1। এই লেকচার 1-এ আমরা প্রথমত আলোচনা করব গঠনগতভাবে বাক্য 3 প্রকার রয়েছে, সেইটা পর্যন্ত আলোচনা করব। এবং নাম্বার 2, এরপর আমরা দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব অর্থগতভাবে বাক্যের প্রকারভেদ, এবং সেই সাথে আমরা বিগত সালের প্রশ্ন সমাধান, প্রশ্ন সলভ। তো এইটা হচ্ছে আমাদের যে মূল বিষয়বস্তু, অর্থাৎ আমরা দুইটা ক্লাসে কি কি আলোচনা করব সেটা আমরা জানলাম। তো তোমাদেরকে গ্রুপে তোমরা যখন স্ক্রল করলে তোমরা দেখবা নিচে গেলে তোমাদের কোর্সের রুটিন অ্যান্ড হচ্ছে কোর্সের পিকচারটা দেওয়া আছে। তো পিকচারটা চেঞ্জ হবে না, অর্থাৎ লেকচার 1-এ কি হবে, লেকচার 2-এ কি হবে, এভাবে 30টা ক্লাসের একটা রুটিন সাজিয়ে দিয়েছি। তোমরা ক্লাস শেষ করে গ্রুপে স্ক্রল করলে তোমরা পাবা। এবং নাম্বার 2, তোমরা দেখবা যে তোমাদের কোর্স কোঅর্ডিনেটর এক আপু হচ্ছে তোমাদেরকে একটা ডিসকাশন গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছে। সেই ডিসকাশন গ্রুপে রিকোয়েস্ট পাঠালেই অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে। তো সেই ডিসকাশন গ্রুপে তোমরা যুক্ত থাকবা, সেখানে কোর্স নিয়ে যাবতীয় যত ধরনের যে কোনো প্রবলেম সেখানে পোস্ট দিবা, সেই পোস্ট অ্যাপ্রুভ হবে। এই গ্রুপে কোনো ধরনের কোনো পোস্ট অ্যাপ্রুভ হবে না। আর নাম্বার 3, এই যে আইডিটা দিয়ে ক্লাস নিচ্ছি, আইডিটা দিয়ে আমি শুধু ক্লাস নিই। মাঝে মধ্যে দেখবা আমি বাংলাতে মাকসুদুর রহমান তানভীর, ওইটা আমার আসল আইডি, আর এটা দিয়ে জাস্ট আমি ক্লাস নিই। কাজে এই আইডিতে কেউ কখনোই নক দিবে না, নক দিলে কোনো রেসপন্সও পাবো না। আমার মূল আইডিতেও নক দিলে রেসপন্স পাওয়ার পসিবিলিটি খুবই কম, কারণ আমি খুব একটা মেসেজ চেক করি না। তো তোমাদের যাবতীয় সমস্যা সমাধানের জন্য আলাদা ডিসকাশন গ্রুপ রয়েছে। সো হোপফুলি তোমাদের সাথে আমার কোনো পার্সোনাল কথাবার্তা থাকে না স্টুডেন্টদের সাথে। তোমার সাথে আমার কথাবার্তা হবে শুধু ক্লাসে, তোমার সাথে আমার কথাবার্তা হবে ডিসকাশন গ্রুপে, যত প্রবলেম রয়েছে সেখানে সলভ করা হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ক্লাস কোর্সের বিষয়াদি, সামান্য সংক্ষেপে কথাবার্তা। আমি চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। এবং আজকে আমি জানি অনেক শিক্ষার্থী, আজকে অলমোস্ট অর্ধেকের বেশি শিক্ষার্থী আজকে লাইভে ক্লাস করবে, অ্যান্ড এই সংখ্যাটা আস্তে আস্তে কমতে থাকবে, সেটা খুবই বাস্তব কথা। যদি আজকে ক্লাস করে 150 জন, তো 30তম ক্লাসে গিয়ে ক্লাস করবে 30 জন, ঠিক আছে? এটা বাস্তবতা, তোমরা মিলাই নিও। তবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বাংলাটা শিখতে পারবে তারাই যারা শেষ পর্যন্ত লাইভ ক্লাস করে।
ওই যে লাস্টে যে 30 জন ক্লাস করবে তারাই আলটিমেট বাংলা A+ পাবে, অন্যরা হয়তো A+ পাবে কিন্তু শেখার মতো বাংলাটা শিখবে না, অ্যাডমিশনে গিয়ে তখন আবার ধরা খাবে। তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, হাম্বল রিকোয়েস্ট, যে ক্লাসগুলো লাইভে করবা, রেকর্ড ক্লাস করবা এই চিন্তা করো না, কারণ রেকর্ড ক্লাস 100 জনের ভিতরে 99 জনের রেকর্ড ক্লাস দেখে না। তো কাজেই লাইভ ক্লাস করবা। লাইভ ক্লাস হচ্ছে তাজা খাবার আর রেকর্ড ক্লাস হচ্ছে বাসি খাবার। এখন বাসি খাবার রেখে তাজা খাবার রেখে তুমি কি বাসি খাবার খাবা? তো এই জন্য অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা হলে সেক্ষেত্রে লাইভ ক্লাস স্কিপ করবা, আদারওয়াইজ লাইভ ক্লাস করবা। লাইভ ক্লাসই, এটার সাথে রেকর্ড ক্লাস জীবনেও মিলবে না। তো একটা ক্লাস আমি এখনই লাইভে নিচ্ছি, এখন তুমি ক্লাস করলে তোমার ভিতরে যে জোশটা থাকবে রেকর্ড ক্লাসে তুমি সেটা পাবা না। ঠিক আছে, আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ক্লাসের মাঝখানে, যেহেতু আজকে প্রথম ক্লাস, আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় সোজাসুজি। আর সামনে রোজা, আর রোজা আসলে রোজার আগে তোমাদের রুটিনটা চেঞ্জ করে, যেহেতু এখন রাত 9টায় ক্লাস, তখন 9টায় নামাজের সময় আমি সেই টাইমটা তোমাদেরকে হচ্ছে ফিক্স করে দিব। রোজার মাসে তোমাদের দিনের বেলায় ক্লাস হওয়ার পসিবিলিটি অনেক বেশি, কজ দিনে রাতে সময় নাই, ইফতারের পরপরই মাঝখানে ক্লাস নেওয়ার মতো সময় থাকে না এবং ক্লান্ত থাকে। তারপর তারাবির পরে সব কিছু মিলে রাত ছোট 11টা বেজে যায়, তো সেটা আমি জানিয়ে দিব। আর নাম্বার 2 হচ্ছে আমাদের ক্লাস কোর্স সব কিছু ফিক্সড, এখানে কারোর জন্য কোনো কিছু পরিবর্তন করা হয় না। আমি ক্লাসের টাইম দিলাম ধরো রমজানে সকাল 11টায়, অথবা আমি ক্লাসের টাইম দিলাম বিকেল 4টায়, তুমি বলো ভাইয়া এই টাইমে আমার প্রাইভেট আছে, এই আছে সেই আছে, তোমার জন্য এটা বিন্দু পরিমাণ এখানে কারোর জন্য কোনো টাইম কোর্সের কোনো ফিচার চেঞ্জ করা হয় না, কজ এখানে সব কিছু আগ থেকে রেডি করা। যেহেতু এটা বাংলা বাস 4, এর আগে 3টা কোর্স গেছে, প্রায় 12,000-এর মতো স্টুডেন্ট এই কোর্সে রয়েছে। সো এটা একটা রেপুটেড কোর্স, এখানে যা কিছু করা হয় সব কিছু একটা নির্দিষ্ট সময়। তুমি আমাকে বললো ভাইয়া সমাজটা আগে পড়ান, বাট আমি সমাজ আমার যদি 30তম ক্লাসে থাকে তো আমি 30তম ক্লাসেই পড়াবো, কারণ তুমি বললো ভাই আমার কলেজের পরীক্ষাতে সমাজ থেকে প্রশ্ন আসবে, আমি পারি না। কারণ তোমার কলেজের পরীক্ষা চিন্তা করো তো আমি তো কোর্স করাচ্ছি না। তো এখানে সবগুলো বাংলাদেশের অনেক কলেজে, এখন সবার কলেজ কেন্দ্রিক চিন্তা ভাবনা করলে হবে না, কাজে এখানে যেটা আছে ওইটা ওভাবেই চলবে, ওভাবেই চালাতে হবে। তো যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আমি ক্লাসে সরাসরি। তো আজকের ক্লাস থেকে আমাদের যদি রচনামূলক অর্থাৎ যদি প্রশ্ন আসে, এবং প্রশ্ন আসবে, তাহলে তুমি এই 3টা প্রশ্ন স্ক্রিনশট দিয়ে নাও। 100% যে বোর্ড পরীক্ষায় এই 3টা প্রশ্ন 100%, কোনো 99%, ওটা 100% এই 3টা প্রশ্ন পড়লে একটা প্রশ্ন কমন পাবা। 100% 3টা প্রশ্ন পড়লে একটা প্রশ্ন কমন পাবা। বোর্ড পরীক্ষা দিয়ে এসে মিলে গেছে ভাই আপনি প্রথম ক্লাসে বলছেন কিন্তু কমন পড়ে না, চ্যালেঞ্জ, স্ক্রিনশট নাও, কমন আসবে। এইভাবে একটা স্ক্রিনশট নাও, কমন আসবে। ওকে, এরপর আসো এই দুটো প্রশ্ন আসার পসিবিলিটি, এই দুটো প্রশ্ন, প্রথম 2টা প্রশ্ন 99.99%, আর শেষেরটা আসার পসিবিলিটি একটু কম, এটা আসার পসিবিলিটি 85%, বুঝছো? বা উপরের 2টা একদম ঝাঁঝরা করে মুখস্থ করতে হবে, কমন আসবে। চলো আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা শুরু করি। প্রথম প্রশ্ন, বাক্য কাকে বলে? সার্থক বাক্যের গুণ কয়টি আলোচনা করো। প্রথম প্রশ্ন, 2টা প্রশ্ন, এখানে 2টা পার্ট, একটা হচ্ছে বাক্য কাকে বলে আর একটা হচ্ছে সার্থক বাক্যের গুণ আলোচনা করো। তো বাক্য কাকে বলে? দেখো, যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা বক্তা কি করে? বক্তা শ্রোতার কাছে মনোভাব স্পষ্ট করে, তাকে বাক্য বলে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে যদি পরীক্ষা প্রশ্ন আসে, দ্যাটস ইট, এই সংজ্ঞাটা দিয়ে দিবা। কারণ বাপের ক্ষমতা নাই যে তোমার নাম্বার কাটবে। এন্ড আরেকটা কথা, ক্লাসে অপ্রয়োজনীয় কোনো কমেন্ট করলে সাথে 1 ন্যানোসেকেন্ডের মধ্যে গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হবে, এবং এই ব্যান আজীবনও আর ছুটবে না। কোনো অপ্রয়োজনীয় কথা, কারো রিপ্লাই অপ্রয়োজনীয় ক্লাসের কমেন্টে করবা না, ওকে? সাথে 1 ন্যানোসেকেন্ডের মধ্যে ব্যান করে দিব, এবং একবার ব্যান করলে পরে কিন্তু আবার কোর্স কেনা লাগবে, একদম স্ট্রেট কথা, ঠিক আছে? একদম পড়াশোনার বাহিরে কোর্সে কোনো কথাবার্তা চলে না, ক্লাসে কোনো কথাবার্তা চলবে না। ওকে, তাহলে দেখো, যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা বক্তা শ্রোতার কাছে মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে। এই যে আমি কথা বলতেছি, পদের একটা, যেমন তুমি খেয়াল করে দেখো, ধরো আমি বললাম আমি ভাত খাই,
এই যে দেখো প্রথমে বসছে আমি সাবজেক্ট, এরপর বসছে কে ভাত, এটা কি, এটা অবজেক্ট, তাই না? এরপর খাই, খাইটা কি বলতো, এটা হচ্ছে ভার্ব। এই যে এই পদের যে সিকোয়েন্স, এটাকে বলা হয় পদ সমষ্টি। এই পদের সমষ্টি দ্বারা বক্তা শ্রোতার কাছে মনোভাব প্রকাশ করতে হবে। তুমি যদি বলো খাই বিকেল আমি ভাত, এই বাক্যটা দ্বারা স্পষ্টভাবে মনের ভাব বোঝা যাচ্ছে না, কাজে এটা বাক্য হবে না। তাহলে আমাকে একটু বলো তো, বাক্যের সংজ্ঞা আসলে তোমরা কি এটা লিখতে পারবা? যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা, যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা বক্তা শ্রোতার কাছে মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করতে পারে তাকে বাক্য বলে। এরপর তুমি যে কোনো যেমন যেমন দিয়ে যে কোনো একটা উদাহরণ দিয়ে দিলে, আমি ভাত খাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে কোনো একটা উদাহরণ দিয়ে দিলা, দ্যাটস ইট। আমি কি বুঝাইতে পারছি? বা লেকচার শিট কিভাবে দেওয়া হবে তোমরা দেখবা, যে পিডিএফ দিয়ে দিবে এই গ্রুপে, সেখানে দেখে নিবা, সবকিছু তোমাদেরকে বলে দেওয়া হবে। আপাতত ক্লাসটা করো, ওকে? তাহলে বাক্য কাকে বলে এই সংজ্ঞাটা কি পারবা? আমাকে একটু বলো, যদি বুঝো তাহলে লিখো ডান, আমি একটু সামনে আগে বলো বাক্য কাকে বলে, এটা কি পারবা? এটা কি ক্লিয়ার? বাক্য কাকে বলে এই প্রশ্নটা কি বুঝতে পারছো? বাক্য কাকে বলে? যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা বক্তা শ্রোতার কাছে মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করতে পারে তাকে বাক্য বলে। শেষ। এখন সার্থক বাক্যের গুণ 3টা। নাম্বার 1, এক হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বানানটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। উঁক্ষীয়, আকাঙ্ক্ষাতে উঁক্ষীয় বানানের ক্লাস এগুলো আমরা পড়বো। এন্ড নাম্বার 2 সেটা হচ্ছে আসক্তি। এটা অনেকেই তোমরা আসক্তি লেখো, বাট এটা কিন্তু আসক্তি না, এটা হচ্ছে আসক্তি। 3 নাম্বার হচ্ছে যোগ্যতা। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে যোগ্যতা, ওকে? তাহলে এইবার চলো ভাইয়া আমরা একটু দেখি যে সার্থক বাক্যের যেই 3টা গুণ আছে, আমরা সেই গুণগুলো নিয়ে একটু আলোচনা করি। ফার্স্ট অফ অল আকাঙ্ক্ষা, নাম্বার 2 আসক্তি, এরপর হচ্ছে কি বলো, যোগ্যতা। এখন স্যার বাংলা সেকেন্ড পেপারের জন্য কোন বই কিনবো আমি বলে দিব, কোন বই কেনা লাগে, কি করা লাগে আমি বলে দিব। তাহলে তো ক্লাসটা করো। আমার ক্লাসের কন্টেন্টের উপরও কোনো বইতে কন্টেন্ট থাকবে না। আমার ক্লাসে যে গোছানো, যেভাবে তুমি বুঝতে পারবা, এর থেকে সহজে তুমি কোনো বইতে পাবা না। সেটা তুমি কিছু ক্লাস করো, তারপরে বুঝতে পারবা কিভাবে কি করা লাগে আমি বলে দিব। আপাতত ক্লাসে একটু মনোযোগ দাও। এখন আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হচ্ছে, ধরো বক্তা যদি শ্রোতার কাছে তার মনোভাব আংশিকভাবে প্রকাশ করে, অর্থাৎ পরিপূর্ণভাবে যদি প্রকাশ করতে না পারে, এবং এই আংশিক মনোভাব শোনার পর শ্রোতা যদি তার পরের বাক্য বা পরের অংশ শোনার আগ্রহ জন্ম নেয়, অর্থাৎ সহজ কথা, শ্রোতার আগ্রহকে, শোনার আগ্রহকে বলা হয় আকাঙ্ক্ষা। ধরো তুমি কারো সামনে গিয়ে বললা, তুমি কোন একটা মেয়ের সামনে কিংবা কোন একটা ছেলের সামনে গিয়ে বললা যে তুমি বললা যে আমি তোমাকে, এরপর বললা যে ডট 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 ডট। তাহলে আমি তোমাকে এইটা বলার পর সে কি বুঝবে তুমি আসলে তাকে কি করতে চাও? এই যে দেখো শোনার যে আগ্রহ জন্ম নেয়, তুমি বললা আমি তোমাকে ডট ডট ডট, আর কিছু বললে না। এখন কি হবে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে পড়াতে চাই, আমি তোমার সাথে গ্রুপ স্টাডি করতে চাই, আমি তা আর অনেক কিছু। তাহলে দেখো এই যে অসমাপ্ত যে ব্যাপারটা, অর্থাৎ শ্রোতার কিন্তু এর পরবর্তী বাক্যটা শোনার আগ্রহ জন্ম নেবে। যেমন তুমি বললা যে সূর্য পূর্ব দিকে, এটা বললে তুমি আর কিছু বললা না, সূর্য পূর্ব দিকে। এখন এই যে অসমাপ্ত কথা, এটার পরের অংশ কিন্তু রয়ে গেছে। এখন শ্রোতা কিন্তু পরের, তুমি কারোর সামনে কি বললো সূর্য পূর্ব দিকে, তারপর সে বলবে না তো সূর্য পূর্ব দিকে কি হয়েছে। এই যে শোনার আগ্রহ জন্ম নেয়, এটাকে বলা হয়, এটা হচ্ছে আকাঙ্ক্ষা। নাম্বার 2 আসক্তি। আসক্তি হচ্ছে বাক্যটা এলোমেলো হবে, সহজ কথা, অর্থাৎ বাক্যের পদ সমষ্টির সুশৃঙ্খল বিন্যাস থাকবে না। যেমন খেয়াল করে দেখো, ধরো আমি বললাম যে পড়ি নামাজ ওয়াক্ত আমি 5। আচ্ছা, এই বাক্যের কি পদের সমষ্টি বিন্যাসটা কি ঠিক আছে? নাই। পড়ি নামাজ ওয়াক্ত আমি 5, এই যে এলোমেলো যে বাক্য, এলোমেলো বাক্যটা কি? এলোমেলো বাক্যটাতে আসক্তির অভাব থাকে। তাহলে বাক্যটা আসলে হবে কি? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। অর্থাৎ বাক্যের পদগুলোর সুবিন্যস্ত পদ সমষ্টি যখন থাকে না, তখন সেটা হচ্ছে আসক্তি। শেষ। নাম্বার 2 যোগ্যতা। বাক্যের সংশ্লিষ্ট পদগুলোর মেল বন্ধন যখন থাকে না, মেলবন্ধন থাকে না, অর্থাৎ এমন একটা জিনিস যেটা কোনো মিল নাই, ইলজিক্যাল, অসম্ভব, বাস্তবে যেটা সম্ভব না। যেমন আমি বললাম যে হাতি আকাশে উড়ে, হাতি আকাশে উড়ে। আচ্ছা, এখন বলো তো হাতি কি কখনো আকাশে উঠতে পারে? এটা কি সম্ভব? কখনোই না। আমি বললাম যে গরু মাংস খায়, এটা কি বাস্তবে কখনো সম্ভব? গরু মাংস খায়। গরু কি খায়? গরু মাংস খায়।
তো এই যে এই বাক্যগুলো দেখো সংশ্লিষ্ট বাক্যের মেল বন্ধন ঠিক নাই। তাহলে আমি আরেকবার একটু রিপিট করে দিচ্ছি, আকাঙ্ক্ষা বাক্যটা অসমাপ্ত হবে, আসক্তি বাক্যটা এলোমেলো হবে, যোগ্যতা বাক্যটা এমন হবে যে বাস্তবে এটা শুনলে তোমার হাসি আসবে, এটা বাস্তবে সম্ভব না। তাহলে সার্থক বাক্যের গুণ 3টা, এটা কি বুঝতে পারছো? আমাকে একটু বলো তো ভাইয়া। ক্লাস আটকাচ্ছে আমার এখানে, তো ক্লাস আটকাচ্ছে না, আমি তো ঠিকভাবে দেখতে পাচ্ছি। ভাইয়া একটু স্পষ্ট করে লেখেন। আমি দু একটা ক্লাস করলে এটা অভ্যস্ত হয়ে যাবা, বাট আমি কিন্তু সবকিছু মুখে বলে দিচ্ছি, কাজে বুঝতে অসুবিধা হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, যদি বুঝো তাহলে লিখো যে ডান, আমি একটু সামনে আগাই। হোপফুলি তোমরা বুঝতে পারছো যে সার্থক বাক্যের গুণ কয়টা ও কি কি। এই প্রশ্নটা তো বুঝতে পারছো? আমাকে একটু বলো তো। ওকে, তাহলে সার্থক বাক্যের লেখায় স্পষ্ট বোঝা যাচ্ছে না, আমি কিন্তু বারবার সবকিছু মুখে বলে দিই, আর এটা ঠিক হয়ে যাবে। আমার সাথে আরো 2-1টা ক্লাস করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এইবার চলো আমরা একটু দেখি। তাহলে আমাকে একটু বলো তো, যদি প্রথম প্রশ্নটা পরীক্ষাতে আসে যে বাক্য কাকে বলে, সার্থক বাক্যের গুণসমূহ আলোচনা করো, তোমরা কি এই প্রশ্নটার উত্তর পারবা? আমাকে একটু বলো। দেখো একটু ভালো করে খেয়াল করো, বাক্য কাকে বলে, সার্থক বাক্যের গুণ আলোচনা করো। যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে কি পারবা? এটা কি কঠিন? বলো কঠিন? আমি যেহেতু বলছি যে 3টা প্রশ্ন আসবে, কাজেই 3টা প্রশ্ন আসবেই। এবং এটা তুমি এই যে প্রথম ক্লাসে বলতেছে, এটা তুমি মানে পরীক্ষা দাও, এবং তুমি দেখো বেশি কিছু না, তুমি দেখো তুমি তোমার কলেজে টেস্ট পরীক্ষা দিছো না, অথবা কিছু কলেজে এখনো টেস্ট পরীক্ষা বাকি আছে, যারা বাকি আছে তারা দেখবে যে এখান থেকে প্রশ্ন আসে, এবং তুমি দেখো একদম অনেস্টলি বলো, অথবা প্রশ্ন থাকলে খুলে দেখো, যে দেখবে যে এই 3টা প্রশ্ন আসছে তোমার কলেজের পরীক্ষাতেও আসছে না। তাহলে সার্থক বাক্যের গুণসমূহ আলোচনা করো। ওকে ফাইন। আচ্ছা ভাই, সেকেন্ড পেপারে সিলেবাস একটু ধারণা দেন। এইটা একটা ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদেরকে ধারণা দেওয়ার কিছু আছে? সিলেবাসটা ডাউনলোড দাও নেট থেকে, দেখো কোন কোন টপিক আছে। এটা আমি কি দেখাবো বলো? আমি যা সিলেবাস আছে তাই পড়াই, তুমি একটু সিলেবাসটা ডাউনলোড দাও, তুমি নিজে দেখো যে কি কি আছে। আমি ওই আজাইরে পেঁচাল করি না যে সিলেবাস দেখাবো, প্রথম ক্লাসে গাইডলাইন দিব, এগুলো আমি করি না। আমার কথা ডিরেক্ট আমি পড়াই, এবং আমি পড়াই দিই, সালের প্রশ্ন সলভ করাই দিই, দ্যাটস ইট। আচ্ছা, এবার চলো আমরা দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে বাক্য কাকে বলে, গঠনগতভাবে বাক্যের প্রকারভেদ আলোচনা করো। এই অংশটা আমাদের পড়া শেষ, তাই না? দেখো এই অংশটা আমাদের পড়া শেষ, যে বাক্য কাকে বলে এটা শেষ। এখন আসো আমাদেরকে এখন জানতে হবে গঠনগতভাবে বাক্যের প্রকারভেদ। একটু ভালো করে খেয়াল করো, গঠনগতভাবে বাক্যের প্রকারভেদ আমি একটু আলোচনা করে দিচ্ছি, খুবই সহজ। এই জায়গাটাতে একটু মনোযোগ দিতে হবে ভাই, একটু এই জায়গাটাতে একটু মনোযোগ দাও, এই জায়গাটাতে একটু মনোযোগ। আকাঙ্ক্ষা আরেকবার বলেন। আকাঙ্ক্ষাটা হচ্ছে মানে বক্তা বলার পর শ্রোতা যখন পরের বাক্য শোনার আগ্রহ জন্ম নেয়। যেমন আমি বললাম আমি তোমাকে, এখন শ্রোতা পরের বাক্য শোনার আগ্রহ জন্ম নেয়। আমি বললাম সূর্য পূর্ব দিকে, এখন শ্রোতা পরের বাক্য শোনার আগ্রহ জন্ম নেবে। বুঝতে পেরেছো? আমি বললাম যে বিকেল 5টায় স্কুলের মাঠে, শ্রোতা পরের বাক্য শোনার আগ্রহ জন্ম নেবে। বুঝতে পেরেছো? অর্থাৎ অসমাপ্ত কথা। আচ্ছা, এইবার চলো আমরা একটু দেখি। তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে গঠনগত দিক থেকে বাক্যের প্রকারভেদ। এখন গঠনগত দিক থেকে বাক্য 3 ধরনের। নাম্বার 1 একটা হচ্ছে সরল বাক্য, আর নাম্বার 2 আর একটা হচ্ছে জটিল বা মিশ্র বাক্য। কি বলো? জটিল বা মিশ্র বাক্য। এরপর 3 নাম্বার যৌগিক বাক্য। আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই আলোচনাটা। তো প্রথমত আমি তোমাদেরকে 3 ধরনের বাক্য চেনার কৌশল একটু শেখাবো। চেনার কৌশল অর্থাৎ দেখা মাত্রই তুমি চিনবা যে এটা কোন কোন বাক্য, সেটা তুমি চিনবা। এন্ড চেনার পর আমি তোমাকে এখান থেকে তারপর হচ্ছে এগুলো সংজ্ঞাটা শেখাবো, তারপর তোমার জন্য অনেক ইজি হবে। তো চলো ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরল বাক্য। সরল বাক্যকে ইংরেজিতে বলা হয় সিম্পল সেন্টেন্স। তো সরল বাক্য বোঝার আগে দুটো জিনিস তোমাকে একটু বুঝতে হবে, আমি একটু বুঝাই। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এখন তুমি খেয়াল করে দেখো সমাপিকা ক্রিয়া কি। সমাপিকা ক্রিয়া হচ্ছে যেই ক্রিয়াটা দ্বারা মনের ভাব সমাপ্ত হয়, বা যেই ক্রিয়াটা দ্বারা কি হয় মনের ভাব শেষ হয়, সেটা সমাপিকা ক্রিয়া। যেমন দেখো আমি বলি যে খাই, এখন এই খাই ক্রিয়া দ্বারা কিন্তু মনের ভাব শেষ হয়, ফাইন খাই। কিন্তু আমি যদি বলি খেয়ে, এই খেয়ে ক্রিয়া দ্বারা কিন্তু মনের ভাব শেষ হয় না। আচ্ছা আমি বললাম যে আমি খাই, ফাইন, আমি কিছু একটা খাই, কিন্তু আমি বললাম আমি খেয়ে, আচ্ছা এটার কোনো মিনিং হয় না। তার মানে এই খেয়ে ক্রিয়া দ্বারা মনের ভাব শেষ হচ্ছে না, এই জন্য এটা অসমাপিকা। যদি বলি যে আমি যাব, এটা সমাপিকা ক্রিয়া। কিন্তু দেখো যদি বলি গিয়ে, এটা অসমাপিকা ক্রিয়া। আমি যদি বলি যে আমি চলি, এটা সমাপিকা। কিন্তু যদি বলি যে আমি চললে, এই চললে কিন্তু অসমাপিকা ক্রিয়া। বুঝছো?
তাহলে আমাকে একটু বলো তো সমাপিকা অসমাপিকা ক্রিয়া এই কনসেপ্টটা কি বুঝতে পারছো, যে কোনটা সমাপিকা ক্রিয়া এন্ড হচ্ছে কোনটা অসমাপিকা ক্রিয়া? আমি আমি কি বুঝাইতে পারছি? নেট প্রবলেম ভাইয়া, নেট প্রবলেম হলে ক্লাস থেকে বাইরে হয়ে যাও। এখন নেট তোমার, আমার এখানে নেট ঠিকঠাক ভাবে চলতেছে, নেট প্রবলেম, ক্লাস থেকে বাইরে হয়ে যাও। যখন নেট ঠিক হবে তখন ক্লাস করিও অথবা রেকর্ড ক্লাস দেখে নিও। ওকে, এটা বারবার কমেন্ট করার দরকার নাই তো, আমি তো কমেন্টটা পড়তে সময় লাগে, তোমার কমেন্টটা আরেকজন দেখে, পড়ার মাঝখানে তুমি যখন এই কমেন্টটা, নেট সমস্যা, ক্লাস থেকে বের হয়ে যাও। এখন আমি কি চাইলে এখন নেট ঠিক করে দিতে পারবো? ধরো আমারই নেট সমস্যা, আমি কি নেট ঠিক করে দিতে পারবো? সম্ভব না। তাহলে এই কমেন্ট করার কোনো দরকারই নেই। আর আমি একটু আস্তে কথা বলতেছি, নেক্সট ক্লাসে স্পিড আরো অনেক বেড়ে যাবে। অনেকেই মনে করতো যে ভাইয়া একটু ফাস্ট কথা বলতেছে, আমি আসলে এরকমই কথা বলি, আমি একটু ফাস্ট পড়াই, একটু ফাস্ট কথা বলি। দু একটা ক্লাস গেলে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আপাতত একটু একটু আজকের ক্লাসটা করলে অনেকের ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা ফাইন। এখন দেখো সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা। এখন সরল বাক্য কিভাবে চিনবা? সরল বাক্য খুবই সিম্পল। এই ধরনের বাক্যে একটা সরল বাক্য থাকে, সরি একটা সমাপিকা ক্রিয়া থাকে, জাস্ট একটা সমাপিকা ক্রিয়া। অর্থাৎ যেখানে তুমি দেখবা যে একটা সমাপিকা ক্রিয়া, সেটাই সরল বাক্য। কি বলছি বলতো? বা ফাইনাইট ভার্ব। আগুন স্যার, তুই এখানে আগুনের কি পেলি? নয়ন মোল্লা, আমি এতই আগুন যে এখন তোমাকে আগুনে জ্বালিয়ে ফেলবো, বুঝছো? তোমাকে এখন ব্যান করে দিয়ে তোমাকে আগুনে জ্বালাবো। বাইরের কমেন্ট করো না, হ্যাঁ? আচ্ছা আসো, তো কি বলছি যে সরল বাক্য মানে একটা সমাপিকা ক্রিয়া, শেষ। সরল বাক্য একটা সমাপিকা ক্রিয়া, সরল বাক্য একটা সময়। সরল সরল মানুষের মনে মানুষ থাকে কয়জন? একজন। যে সরল তার মনে মানুষ থাকে একজন, এটা মনে রাখবে। যে সরল তার মনের মানুষ একজন। আর যে প্যাস, যে জটিল, যে যৌগিক, সে কখনো একজন আসক্ত না, একাধিক। এখন চলো আমি তোমাদেরকে একটু ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি বুঝাই। ধরো আমি বললাম যে শ্রাবণ বিকেলে স্কুলে যায়। দেখো শ্রাবণ বিকেলে স্কুলে যায়। এখন দেখো তো এই যে শ্রাবণ বিকেলে স্কুলে যায়, এখানে একটাই সমাপিকা ক্রিয়া না? ভুল বলছি বলো? এখানে কয়টা সমাপিকা ক্রিয়া বলো তো বাবা? একটা। এই যে একটা সমাপিকা ক্রিয়া, এই জন্য এটাকে বলা হয়, এটা হচ্ছে সরল বাক্য, শেষ। একটা সমাপিকা ক্রিয়া। এবার দেখো আমি বললাম যে শ্রাবণ বিকেলে স্কুলে, হ্যাঁ স্কুলে যেতে চায়। এখন তুমি দেখো এবার খেয়াল করো, শ্রাবণ বিকেলে স্কুলে যেতে চায়। এখন এই যে যেতে, এটাও কিন্তু ক্রিয়া, বাট দিস ইজ নট সমাপিকা ক্রিয়া। চাই এটা কিন্তু সমাপিকা ক্রিয়া, বুঝছো? এখন এখানে কিন্তু ক্রিয়া কয়টা আমি যদি প্রশ্ন করি? দুইটা। বাট আমি কিন্তু কন্ডিশনে আগেই বলছি যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে। কয়টা বলো তো? একটা। এখন তুমি খেয়াল করে দেখো এখানে সমাপিকা ক্রিয়া কয়টা? একটা, একটা, একটা। এটা অসমাপিকা ক্রিয়া। মনে রাখবা অসমাপিকা ক্রিয়া সে হচ্ছে সাইড ক্যারেক্টার। সাইড ক্যারেক্টার, সাইড ক্যারেক্টার একটা থাক, দুইটা থাক, তিনটা থাক, ঝামেলা নাই। কোনো একটা সিনেমাতে একাধিক সাইড ক্যারেক্টার, নায়িকার অনেকগুলো বান্ধবী, তাতে তোমার কোনো সমস্যা আছে? না, নায়িকা একটা। দেখবা যেই সিনেমাতে নায়িকা থাকবে দুইটা, ওই সিনেমাতে ঘটনা আছে, ওই সিনেমাতে প্যাচ আছে। তো সরল বাক্য এরকম, এই অসমাপিকা ক্রিয়া একটা অনেকটা থাকতে পারে, বাট এটা সাইড ক্যারেক্টার। কিন্তু আমাদের মূল নায়িকা থাকবে কয়জন? একজন। আর সেই নায়িকাকে সমাপিকা ক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাই নায়ক কে? নায়ক হচ্ছে আমি, বুঝছো? আচ্ছা তাহলে এইবার দেখো, এখন একটা সমাপিকা ক্রিয়া, সুতরাং এটা সরল বাক্য। এখন তুমি এবার খেয়াল করে দেখো, আমি বললাম যে শ্রাবণ সিঁড়ি বেয়ে, একটু ভালো করে বুঝো, শ্রাবণ সিঁড়ি বেয়ে উঠতে, দেখো শ্রাবণ সিঁড়ি বেয়ে উঠতে গেলে তাকে উঠতে দেয়নি। এটা একটা বাক্য। এখন তুমি দেখো শ্রাবণ সিঁড়ি বেয়ে, এটা কিন্তু একটা ক্রিয়া, খেয়াল করো। উঠতে এটা কিন্তু আরেকটা ক্রিয়া, গেলে এটা কিন্তু আরেকটা ক্রিয়া, দেখছো? এরপর দেখো তাকে উঠতে, এই উঠতে এটা আরেকটা ক্রিয়া। এরপর দেখো, এইবার দেখো দেয়নি, এই দেয়নি এটা একটা ক্রিয়া, বাট এটা কিন্তু সমাপিকা। তুমি দেখো আমি যদি বলি আমি বে, কোনো মনের ভাব প্রকাশ করে না। আমি উঠতে, কোনো মনের ভাব প্রকাশ করে না। আমি গেলে, কোনো মনের ভাব প্রকাশ করে না। আমি উঠতে, কিন্তু আমি দেয়নি বা আমি দিইনি, এটা কিন্তু মনের ভাব, বা সে দেয়নি, এটা কিন্তু মনের ভাব প্রকাশ করে, কাজে এটা সরল বাক্য। এখন এই যে দেখো একাধিক সাইড ক্যারেক্টার,
তাতে কিছু হবে না, কারণ সরল বাক্য সে খোঁজে কাকে? তার, বুঝতে পারতেছো, তার কাকে? তার আপন মানুষকে, তার প্রিয়তমাকে। আর সেই প্রিয়তমা সে পেয়ে গেছে, সে হচ্ছে দেয়নি। তার মানে এটা কিন্তু সরল বাক্য। এখন দেখো বিশাল বড় বাক্য, শ্রাবণ সিঁড়ি বেয়ে উঠতে, এটা দেখেই পোলাপাইন না মনে করো কি যৌগিক, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা কিন্তু এরকম না। আরেকটা জিনিস, আরেকটা কনফিউশন ক্লিয়ার করি। কনফিউশনটা হচ্ছে, তোমরা তো এখন ইউটিউব নির্ভর জাতি, ইউটিউবে একজন পড়াচ্ছে যে নির্ভর করলে সেটা জটিল বাক্য, যেটা নির্ভর করে সেটা জটিল বাক্য, এবং দেখেছি সেখানে লাখ লাখ ভিউজ। যেটা নির্ভর করে সেটাই জটিল বাক্য। এটা কেমনে হয় নির্ভর করলে জটিল? যেমন তুমি খেয়াল করো, আমি যদি বলি যে মেঘ গর্জন করলে, দেখো মেঘ গর্জন করলে, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, ময়ূর নৃত্য করে। আচ্ছা তুমি বলো এটা কোন বাক্য? তুমি বলো তো এটা কোন বাক্য? দেখো এখন এই বাক্যটা কিন্তু নির্ভর করতেছে এবং পড়াচ্ছে ছন্দ দিয়ে, নির্ভর করে যেটা জটিল বাক্য সেটা, নির্ভর করে যেটা জটিল বাক্য সেটা। এটা ডাহা মিথ্যা কথা। মেঘ গর্জন করলে, এই যে দেখো মেঘ গর্জনের উপর কিন্তু নির্ভর করতেছে ময়ূরের নৃত্য, কিংবা বাক্যটাকে তুমি যদি এভাবে বলো যে ময়ূর নৃত্য করলে মেঘ গর্জন করে, একই কথা, বাক্য একই। এখন তুমি বলো এই বাক্যটা তো নির্ভর করতেছে, বাট এটা কি জটিল বাক্য? হ্যাঁ, যদিও তুমি এখন জটিল বাক্য চিনো না, বাট এটা তো অ্যাটলিস্ট চিনছো যে এটা কোন বাক্য। বলো এটা সরল বাক্য, কারণ করলে এটা অসমাপিকা ক্রিয়া, আর করে এটা সমাপিকা ক্রিয়া, বুঝছো? সো কাজে এইসব মানে নির্ভর করে, এই করে সেই করে, এগুলো দিয়ে অ্যাটলিস্ট এটা শেখা যাবে না, বুঝছো? ওকে ফাইন, তাহলে হোপফুলি তোমরা এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এখন তোমাদেরকে একটা বাক্য দেখাই, ভাইয়া নোট করার টাইম দিন, অনেক টাইম দিচ্ছে। এই যে এই বাক্যটা, এই বাক্যগুলো তো স্ক্রিনে এখানে 5 মিনিট ধরে আছে, তাই না? আর সব কিছু নোট করা লাগবে না, জাস্ট গুরুত্বপূর্ণ একটা দুইটা উদাহরণ নোট করো। আর তোমাদেরকে তো পিডিএফ দিয়ে দেওয়া হবে, কাজে এত এত ভাইবো না, হ্যাঁ? কারণ নোট করার টাইম দিলে অনেক টাইম চলে যায় ক্লাসে, আমি কি বুঝাইতে পারছি? তো এই জন্য ফার্স্ট হচ্ছে তোমরা একটু যে কোনো উদাহরণ, এই সবগুলো উদাহরণ লেখা লাগবে না, দরকার হলে বই ধরো এবং নোট করা থেকে বিরত থাকতে পারবা, সেটার কৌশল আমি তোমাদেরকে শিখাই দিব। সেটা কিভাবে করা যায় আমি তোমাদেরকে সেটা বলে দিব। আচ্ছা ভাই আরেকবার বলেন, এই যে করলে এটা কিন্তু অসমাপিকা, যেমন আমি বললাম আমি করলে, এটা দ্বারা মনোভাব শেষ হয় না, আর করে এটা সমাপিকা ক্রিয়া। এখন আরেকটা বাক্য তোমাদেরকে একটু দেখাই, দেখো আমি বললাম যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এখন দেখো সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আচ্ছা আমাকে বলো তো এই বাক্যে কি কোনো ক্রিয়া আছে? বলো, করলে এটা কিভাবে অসমাপিকা ক্রিয়া হয় ভাইয়া? কেন এটা সমাপিকা? আমি দেখো আমি করলে, এটা দ্বারা আমি কি করলে একটা কথা দেয়, কিন্তু আমি করি, আমি করি। তা আমাকে বলো আচ্ছা তুমি কি কাজটি করো? আমি বললাম আমি করি। এই যে করি এটা সমাপিকা ক্রিয়া। তোমাকে বলো আচ্ছা তুমি কি কাজটি করো? তুমি বললো আমি করলে। এখন এটা কিছু হয় না, বুঝছো? এই জন্য এটা অসমাপিকা, কোনো ক্রিয়া নেই। এখন ভাইয়া মনে রাখবা এই বাক্যে কোনো ক্রিয়া নাই, কিন্তু মনে আছে এই বাক্যে একটা ক্রিয়া উজ্জ আছে, উজ্জ আছে, কিন্তু সে উজ্জ আছে। যেমন সুশিক্ষিত লোক মাত্রই হয় স্বশিক্ষিত। আচ্ছা তুমি যে বলতেছো এই বাক্যে কোনো ক্রিয়া নাই, তাহলে ক্রিয়া না থাকলে এই বাক্যটা কিভাবে বাক্য হইল? এই বাক্যটা কি মনের ভাব প্রকাশ করে না? করে। এখন একটা বাক্যে কখনোই ক্রিয়া ছাড়া মনের ভাব প্রকাশ করতে পারে না, এই বাক্যে ক্রিয়াটা উজ্জ আছে। যেমন আমি বলি আমার নাম তানভীর, এখন তানভীর এই যে নামটা, আমার নাম তানভীর, এখানে কিন্তু কোনো ক্রিয়া নাই, আমার নাম তানভীর, কোনো ক্রিয়া নাই, বাট ক্রিয়া উজ্জ আছে, মাই নেম ইজ তানভীর, বা আমার নাম হয় তানভীর। ওকে, ব্যাপারটা কি বুঝতে পারছো? আচ্ছা, তো এইবার করে কিভাবে সমাপিকা ক্রিয়া? যেমন দেখো এই যে সে করে, আমি বললাম যে সে কি করে, আমি বললাম যে সে কি কাজ করে, তুই বললাম সে করে, এই যে এখানে এটা সমাপিকা ক্রিয়া। কিন্তু আমি বললাম সে কি কাজ করে, তুমি বলছো যে সে করলে। আচ্ছা এইটার কোনো মিনিং হয়? তুমি যদি বলো যে সে করলে, তখন সে বলবে না সে কি করলে। তো এটাও কিন্তু অসমাপিকা ক্রিয়া। সমাপিকা অসমাপিকা ক্রিয়ার কনসেপ্টটা আগে ভালো করে বুঝতে হবে ভাই। সমাপিকা অসমাপিকা ক্রিয়া আরেকবার বুঝেন, এটা খুবই সহজ। যে ক্রিয়া দ্বারা মনের ভাব, যেমন দেখো আমি যদি বলি যে খাই, এটা দ্বারা মনের ভাব প্রকাশ হয়, আমি খাই। কিন্তু যদি বলি আমি খেয়ে, এটা দ্বারা মনের ভাব প্রকাশ হয় না। আমি উঠি কিংবা সে উঠলে, এগুলো সমাপিকা ক্রিয়া। কিন্তু দেখো আমি যদি বলি যে সে উঠে, দেখো সে উঠে, এখন এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া। এখন সে উঠে, এটা কি হবে, তাই না? আচ্ছা এরপরে অথবা আমি বললাম যে সে উঠলে, এটা কিন্তু সমাপিকা ক্রিয়া। কিন্তু দেখো আমি যদি বলি যে সে উঠলে, এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, উঠলে অসমাপিকা ক্রিয়া। কিন্তু যদি বলি যে সে উঠলো, এটা সমাপিকা ক্রিয়া, বুঝছো?
এরকম আমি যদি বলি যে আমি ধরো আমি বললাম যে সে গেল, এটা সমাপিকা ক্রিয়া, কিন্তু গিয়ে এটা অসমাপিকা ক্রিয়া, সে গিয়ে এটা অসমাপিকা, এটা দ্বারা কখনোই মনের ভাব শেষ হয় না। এগুলো একটু দেখলেই পারবা সমাপিকা অসমাপিকা ক্রিয়ার প্যাচটা। হ্যাঁ, হয় কোন ক্রিয়া? হয় সমাপিকা ক্রিয়া। আমি কি বুঝাইতে পারছি? উঠলে কিভাবে সমাপিকা ক্রিয়া? ভাই আমি একটু ভুল বলছি, প্রথমে একটু বলার ভুল হয়েছে। উঠলে অসমাপিকা ক্রিয়া, উঠলো সমাপিকা ক্রিয়া। আচ্ছা তোমরা দেখো তো তোমরা পারো কিনা। ধরো আমি বললাম 1 নাম্বার, আমি বললাম যে চললে, বলো তো এটা সমাপিকা না অসমাপিকা? চললে। এরপর আসো আমি বললাম যে বললে, এটা কি বলো? এগুলো একটু আইডেন্টিফাই করো। 3 নাম্বার আমি বললাম যে বলতে, 4টা দিই, আরেকটা দিই। এরপর আসো, এরপর বললাম যে গেছিলাম, গেছিলাম। এবার বলো এখানে কোনটা সমাপিকা কোনটা অসমাপিকা বলো। কোনো বাক্যে সরল বাক্য অসমাপিকা ক্রিয়া সরিয়ে দিলে অর্থ বহন করে, অর্থ বহন করে কার না করুক এটা 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 তো তোমার ইম্পর্টেন্ট না। অর্থ বহন কিছু বাক্যে করতে পারে, নাও করতে পারে, কিন্তু একটা সমাপিকা ক্রিয়া থাকলেই সেটা সরল বাক্য। এখন অসমাপিকা ক্রিয়া থাকুক, সরাই ফেলুক, না থাকুক, ভাই হয় কিভাবে সমাপিকা ক্রিয়া হয়? মানে হয় কি, কেন হবে না? হয় দ্বারা তো মনের ভাব প্রকাশিত হয়। যেমন আমি বললাম সে হয়, সে হয়, ঠিক আছে? আমি বললাম সে কি ভালো হয়, বা সে কি সুস্থ হয়, বা আমি বললাম যে সে কি অগ্রগতি, তার কি অগ্রগতি হয়, তুমি বললে যে সে হয়। এই যে সমাপিকা ক্রিয়া। এবার আমাকে একটু বলো, এখন দেখো এই যে চললে বলতে, দেখো সে চললে, সে বললে, এগুলো কখনোই মনোভাব প্রকাশ হয় না। সে বলতে কখনোই মনোভাব প্রকাশ হয় না। কিন্তু দেখো এই যে আমি যদি বলি যে আমি গেছিলাম, আমি গেছিলাম, হ্যাঁ এইটা কিন্তু মনের ভাব প্রকাশ হয়। আমি যদি বলি আমি গেছিলাম, আমাকে বলা হলো আচ্ছা তুমি কি বাজারে গেছিলা, আমি বললাম আমি গেছিলাম। কিন্তু দেখো আমি বলতে, এটা দ্বারা মনোভাব প্রকাশ হয় না। আমি বললে, এটা দ্বারা মনোভাব প্রকাশ হয় না। আমি চললে, এটা দ্বারা মনোভাব প্রকাশ হয় না। তার মানে এই 3টা অসমাপিকা, বুঝছো? এবার আমাকে একটু বলো তো অসমাপিকা সমাপিকা এবার কি বুঝছো? এবার কি বুঝছো? দেখো এই জিনিসটাই জাস্ট আমরা এখন একটু ভালো করে শিখবো। এই যে দেখো এখানে অনেকগুলো সরল বাক্য, দেখো যেগুলো সমাপিকা ক্রিয়া সেগুলো আমি দেখো অন্য কালার, ইয়েলো কালার করে দিছি। বুদ্ধিহীনেরা এই কথা বিশ্বাস করবে। এই যে দেখো একটা সমাপিকা ক্রিয়া, আমি এসব জানি না। এই যে দেখো জানি সমাপিকা ক্রিয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে, এগুলো কিন্তু অসমাপিকা। কিন্তু এই যে দেখো শেষে দেখছো, কি দেখছো? দেখছো এটা সমাপিকা ক্রিয়া। সত্য কথা স্বীকার না করলে অসমাপিকা ক্রিয়া। শাস্তি পাবে সমাপিকা ক্রিয়া। তার বয়স বাড়লেও অসমাপিকা ক্রিয়া, কিন্তু বুদ্ধি বাড়েনি, এই বাড়েনি, এটা সমাপিকা ক্রিয়া। সুখবরটা এই যে জেনে, এটা অসমাপিকা ক্রিয়া। আমি আনন্দিত হয়েছি, হ্যাঁ, বা সে আনন্দিত হয়েছে, এই যে হয়েছে, এটা সমাপিকা ক্রিয়া। বুঝছো? এইবার আমাকে একটু বলো এরকম বাকি সবগুলো এখন সহজ না? বলো এই বাক্যগুলো কি বুঝছো কিভাবে হয়েছে? জাস্ট খুবই সিম্পল, এগুলো সরল বাক্য, একটা সমাপিকা ক্রিয়া, জাস্ট একটা সমাপিকা ক্রিয়া, কিচ্ছু না। তুমি শুধু দেখবা যে একটা সমাপিকা ক্রিয়া বাক্যে আছে কি না, এটা দেখবা একটা সমাপিকা ক্রিয়া বাক্যে আছে কি না। তাহলে আমাকে একটু বলো তো আমরা কি সরল বাক্যের আলোচনা থেকে বেরোতে পারি? ভাই এগুলো তো 9 10 আমরা একটু হলেও শিখেছি। সমাপিকা অসমাপিকা ক্রিয়া চেনার কথা আমাদের, অনেকেই আছে চেনে না, তাই না? অনেকে আছে ভালো করে পড়াশোনা করে নাই, ফাঁকিবাজি করছে। এখন আমি তো পড়ানোর সময় এটা হিসাব করলে হবে না যে সবাই পারে। আমি পড়ানোর সময় এটা হিসাব করেই পড়াতে হবে যে সবাই পারে না। কারণ আমি যদি এটা হিসাব করে পড়াই যে তোমরা তো অনেকে এটা পারো, তাহলে কিছু মানুষ বঞ্চিত হবে। আর আমি যদি এটা হিসাব করে পড়াই যে সবাই পারে না, তাহলে যে পারে না সে উপকৃত হবে, আর যে পারে সে হয়তো নতুন কিছু শিখতে পারবে। আচ্ছা এইবার চলো আমরা একটু বুঝি জটিল বাক্য। এটা খুবই সিম্পল। জটিল মানে জোড়া। জটিল মানে কি? জোড়া। জটিল মানে জোড়া, এটা মনে রাখবা। জটিল মানে কি বলো? জোড়া। এখন এই জোড়াগুলো কি একটু দেখো। জোড়াগুলো হচ্ছে যে, এর সাথে জোড়া বসবে সে। আমি যদি বলি যে যিনি, এই যিনির সাথে জোড়া বসবে কি? তিনি। এরপর দেখো যদি বলি যত, হ্যাঁ, ধরো আমি বললাম যে যত, এই যতর সাথে জোড়া হবে কি? তত। হ্যাঁ, এরপর আসো যদি বলি যে যেহেতু, এই যেহেতুর সাথে জোড়া হবে কি? সেহেতু। বুঝছো? সেহেতু। এরপর আসো যদি বলি যে যা, এই যার সাথে জোড়া হবে কি? তা। এরকম আরো অনেকগুলো হতে পারে। যদি বলি যে যখন, এই যখনের সাথে জোড়া হবে কি? তখন। এরপর হতে পারে যদি, এটার সাথে জোড়া হতে পারে সুতরাং, কিংবা এই যদির সাথে আরো অনেক কিছু জোড়া হতে পারে, যেমন যদি এটার সাথে জোড়া হতে পারে তাই। বুঝছো কথা কি? বুঝছো? এরপর দেখো আরো এরকম জোড়ার অভাব নাই, তোমরা তো বুঝছো। অর্থাৎ এই জোড়াগুলো থাকলেই
কোনো চিন্তা ছাড়াই সেটা জটিল বাক্য হবে। এই জোড়াগুলো থাকলেই কোনো চিন্তা ছাড়াই। তৃতীয় বাক্য অসমাপিক ক্রিয়া দুইটা নাকি একটা? তৃতীয় বাক্য অসমাপিক ক্রিয়া দুইটা নাকি একটা? অসমাপিক ক্রিয়া দুইটা। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটা অসমাপিকে, আর দেখছো এটা হচ্ছে সমাপিকা। যদি দুইটা সমাপিক ক্রিয়া থাকে তাহলে সেটা কি হবে? সেটা জটিলও হতে পারে, সেটা যৌগিকও হতে পারে, কিন্তু সেটা আর যাই হোক সরল বাক্য হবে না। সেটা কি হবে সেটা এখন শিখবা, বাট সেটা সরল বাক্য হবে না, এটা তুমি জানো, বুঝছো? ওকে ফাইন। আচ্ছা এইবার চলো আমরা একটু ওই যে যেখানে ছিলাম, যে এবার আমি তোমাদেরকে কিছু জোড়ার উদাহরণ দিই। যেমন প্রথম বাক্য আমি বললাম, যতই করিবে দান, যতই করিবে দান ততই যাবে বেড়ে, ততই যাবে বেড়ে। এইবার দেখো এখানে এখানে কিন্তু এই যে দেখো জোড়া আছে, জোড়াটা কি দেখো? যতই, এরপর দেখো কি জোড়াটা কি? ততই। এটা হচ্ছে কি? জটিল বাক্য। খুবই সহজ না? হয়ে গেল তোমার জটিল বাক্যের আলোচনা। এরপর খেয়াল করে দেখো, আমি যদি বলি যে যা তুমি চাও, যা তুমি চাও তাই পাবে, এই যে দেখো জোড়া হয়ে গেল কি? এই যে দেখো যা, এরপর দেখো কি, এরপর দেখো তা। ওকে, এরপর কি? তা। হয়ে গেল, জোড়া হয়ে গেল, খুবই সিম্পল। আচ্ছা এরপর খেয়াল করে দেখো, আমি বললাম যে যিনি আমার শিক্ষক তিনি আমার গুরুজন, তিনি আমার গুরুজন, তিনি আমার গুরুজন। এবার দেখো জোড়া হয়ে গেল, যিনি, এরপর দেখো কি? তিনি, জোড়া হয়ে গেল, জটিল বাক্য। আচ্ছা এরপর দেখো, আমি যদি বলি যে যেহেতু তুমি এসেছ, সুতরাং, বা সেহেতু, যেটাই বলতে পারো, সুতরাং নাস্তা করে যাও। এই যে দেখো জোড়া হয়ে গেল, যেহেতু, এরপর কি? সেহেতু, সুতরাং বা সেহেতু, একই জিনিস। বুঝতে পারছো? যাওয়া আসা কি জটিল বাক্য? ভাইরে, যাওয়া আসা তো মানে সাপেক্ষ সর্বনাম কিংবা সাপেক্ষ জোড়া না, এটা তো দুইটা যাওয়া আসা কি দুইটা বাক্যকে কানেক্ট করতে পারে? ক্রিয়া চেনার উপায় কি? জটিল বাক্য তোমার ক্রিয়া দিয়ে চিনতে হবে না, জটিল বাক্য এই কৌশল দিয়েই তুমি চিনতে পারবা। ক্রিয়া চেনার উপায় কি এটা আমি একেবারে প্রথম দিকে আলোচনা করছি, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি বলো? ভাইয়া সংজ্ঞাটা দিন, সংজ্ঞাটাতে আসতেছি সংজ্ঞাটাতে আসতেছি। দেখো সংজ্ঞাটা তিনটে বাক্যেরই আমি সংজ্ঞা দিব, বাট আগে এটা বুঝো। সিম্পল না? এবার চলো তোমাদেরকে কিছু উদাহরণ দেখাই। এখন তো আমি আমার মতো করে বললাম, এবার চলো আমি তোমাদেরকে, এই যে এখানে স্লাইডে আছে, যদি আমি স্লাইডে একটু কম পড়াই, আমি একটু প্র্যাকটিক্যালি লিখে লিখে পড়াতে আমার কাছে ভালো লাগে। একেবারে গদ বাঁধা তোমাকে 100, 200, 500 স্লাইড ক্লাস দেখায় পড়াই দিলাম, আমি এই কাজ করি না। এখন কিছু কিছু জায়গাতে অনেক আপডেট করা হয়েছে, একটা মানে তোমার স্মার্ট বোর্ডে ক্লাস নেই তো আজ 1.5 বছর 2 বছর, তাই না? এর আগে তো হোয়াইট বোর্ডে ক্লাস নিতাম, তখন তো সবকিছু লিখে লিখে গিয়েছিল, তখন ক্লাস আরো বেশি ইফেক্টিভ হতো আমার কাছে মনে হয়। লিখে লিখে বোঝানোর উপর আসলে ক্লাস হয় না। তো এখন স্মার্ট বোর্ডের যুগে এখন সবাই টিচার, কারণ এখন সবকিছু স্লাইডে লেখা থাকে, এখন সবাই স্লাইড দেখে 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 বুঝাই দিতেছে, পোলাপাইন পড়তেছে, বুঝতেছে যতটুক যে পারতেছে, তো এখন সবাই টিচার। তো দেখো এই যে সাপেক্ষ সর্বনাম, যে সে, যারা তারা, যিনি তিনি, যারা তারা, যা তা, যত তত, যদি তবে, যদি তবুও, সে, যেহেতু সেহেতু, যত তত, যেটুকু সেটুকু, কেমন যেমন, কেমন তেমন, যখন তখন, এগুলো জাস্ট এগুলো। এখন দেখো এই যে দেখো, তোমাকে একটু দেখাই, তুমি যা বলছো তাই ঠিক। এই যে দেখো যা তা, যা করবার তাই করেছি, যা তা, যতই পরিশ্রম করবে ততই ফল পাবে, যত তত, যে হিমালয় বাস করিতেন সে যেন হিমালয়ের, সেই হিমালয় যেন তিনি মিতা, তাহলে যে সে, যদি তারে নাই চিনি গো তবে সে কি চিনি নিবে আমায়, তাহলে যদি তারে নাই চিনি গো তবে সে, এখানে এই তবেটা উজ্জ্ব আছে আর কি, বুঝছো? তবে। এরপর দেখো যা হারিয়ে যায় তা আগলে বসে রাখলে আর কত, যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই। এরপর দেখো সে যে অপরাধ করেছে, এই যে তা, সে যে অপরাধ করেছে, তা এখানে সেটা এটার সাথে জোড়া হবে না, যে তা। তাহলে এটা হচ্ছে জটিল বাক্যের উদাহরণ। আমাকে একটু বলো তো, আমি কি জটিল বাক্য তোমাদেরকে বুঝাইতে পারছি? বলো তো। সাপেক্ষ সর্বনাম আর সাপেক্ষ যোজক কোনটা ভাই? সাপেক্ষ সর্বনাম হচ্ছে যেটা দ্বারা ব্যক্তিকে বোঝায়, বুঝছো? যেমন দেখো যে সে, এই যে এটা হচ্ছে কি, যে সে, তো এইগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। আর যোজক দ্বারা ব্যক্তিকে বুঝায় না। যেমন দেখো যদি তবে, এই যদি তবে দ্বারা কিন্তু ব্যক্তিকে বুঝায় না। যেমন যে সে, এগুলো কিন্তু ব্যক্তি, যদি তবে এটা ব্যক্তিকে বুঝায় না, এই জন্য এটা সাপেক্ষ যোজক। এটা তোমাদের যোজক আর সাপেক্ষ ইয়েছি না, এটার ভিতর পার্থক্য জানাটা ইম্পর্টেন্ট না, ওই জন্য এটা আমি স্কিপ করছি।
বুঝছো? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার দেখো, যদি তোমার পরীক্ষায় কি আসে, তোমার পরীক্ষায় যদি জটিল বাক্যের সংজ্ঞা আসে, তোমাকে তো লিখতে হয় জটিল বাক্য। তো জটিল বাক্য হচ্ছে, জটিল বাক্যে দুইটা অংশ থাকে। তোমরা কমপ্লেক্স সেন্টেন্স বলো না, তো একটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য, ঠিক আছে, আর একটা হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য। এই আশ্রিত খণ্ডবাক্য এটাকে ইংরেজিতে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? আর প্রধান খণ্ডবাক্য এটা হচ্ছে ইংরেজিতে কি, প্রিন্সিপাল ক্লজ। এখন তোমাকে একটা জিনিস দেখায়, যেমন দেখো, যতই পরিশ্রম করবে ততই ফল পাবে। এই যে ফল পাবে, এটা হচ্ছে আমার মূল বাক্যটা। আর যতই পরিশ্রম করবে, এই যে এটা কিন্তু আমাদের একটা মানে দুইটা অংশ থাকে, একটা প্রধান খণ্ডবাক্য আর একটা আশ্রিত খণ্ডবাক্য। তো তুমি জটিল বাক্যের সঙ্গে এভাবে দিবা, যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য বলে তাকে জটিল বাক্য বলে। লিখো যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য, এরপর লিখো এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য বলে তাকে জটিল বাক্য বলে, শেষ। আর সরল বাক্যের সঙ্গে কি এভাবে দিবা, যে বাক্যে একটি কর্তা ও একটি সমাপিকা ক্রিয়া থাকে, একটি কর্তা ও একটি সমাপিকা ক্রিয়া থাকে, সেটাই সরল বাক্য, শেষ। তাহলে বলতো এই দুটো সংজ্ঞা কি বুঝতে পারছো? যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য। প্রধান খণ্ডবাক্য কিন্তু দুইটা হয় না। আর সরল বাক্য কি, যে বাক্যে একটি কর্তা একটি ভার্ব থাকে বা একটি ক্রিয়া থাকে, সেটাই একটি সমাপিকা ক্রিয়া। আমি কি বুঝাইতে পারছি বলো? ভাইয়া হেব্বি সুন্দর লাগতেছে আপনাকে, তো কি হয়েছে এখন? আমি তো সবসময় সুন্দর, নতুন করে আলগা পাম দেওয়ার দরকার কি? আজকে পাগল হয়ে যাচ্ছে আপনাকে দেখে। তোর তো সমস্যা আছে রে সামিউল মিরাজ, তো তোরে ডাক্তার দেখানো দরকার। তুই আমার দেখে পাগল হয়ে যাচ্ছিস, আমি মানে কি এমন জিনিস? তুই একটা ছেলে মানুষ হয়ে আমাকে দেখে তুই পাগল হয়ে যাচ্ছিস, বিশাল বড় সমস্যা। আজ ম্যাডাম হইতাম তাহলে এই কথা বলতি, সমস্যা। জটিল বাক্যে আশ্রিত খণ্ডবাক্য কি আকাঙ্ক্ষার অভাব রয়েছে? থাকতে পারে, থাকে। যদি সে পড়ে তবে পরীক্ষায় পাশ করবে, এটা কি জটিল বাক্য? অবশ্যই জটিল বাক্য। মিতা মানে কি ভাই? বন্ধু। আবার বলছি, একটি প্রধান খণ্ডবাক্য এবং আশ্রিত খণ্ডবাক্য সেটা হচ্ছে জটিল বাক্য। একটি কর্তা একটি ক্রিয়া সমাপিকা ক্রিয়া সেটা হচ্ছে সরল বাক্য। বুঝছো? আচ্ছা, এইবার দেখো, স্যার আপনি কি তামিল মিল্লাতে পড়ছেন? হ্যাঁ, আমার ইন্টারমিডিয়েট ছিল টঙ্গী শাখায়। আচ্ছা, এইবার দেখো, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, এখন আমরা পড়বো যৌগিক বাক্য। এখন যৌগিক বাক্য কি ভালো করে বুঝো। যৌগিক বাক্য হচ্ছে যে বাক্যে, ধরো এটা একটা সরল বাক্য এবং মাঝখানে একটা অব্যয় থাকে এবং এরপর আরেকটা সরল বাক্য থাকে। কথা কি বুঝছো? দেখো, তার মানে যেই বাক্যে দুটো সরল বাক্য বা একাধিক বাক্যের মাঝখানে একটি অব্যয় থাকে, সংজ্ঞা এভাবে দিবা, যে বাক্যে দুই বা তার অধিক সরল বাক্য একটি অব্যয় যুক্ত থাকে, একটি অব্যয় দ্বারা যুক্ত থাকে, তাকেই সরল বাক্য বলে, শেষ। তাকে যৌগিক বাক্য বলে। যেমন দেখো, আমরা এখন তোমাকে তোমাকে অব্যয়গুলো চিনতে হবে। অব্যয়গুলো আমি একটু বলি। কানেক্টর বলে না, কানেক্টর। যেমন দেখো, খেয়াল করো, অব্যয়গুলো আগে একটু চিনো। যেমন দেখো এবং, ও, তারপর দেখো তবে, হ্যাঁ, তারপর দেখো সুতরাং, তাই না? এগুলো কিন্তু অব্যয়। কথা ভালো করে বুঝো, এগুলো কি বলো? এগুলো হচ্ছে অব্যয়। আরো আছে কিন্তু, আবার দেখো অথচ, তাই না? আবার কমা, এটাও কিন্তু একটা অব্যয়। এই কমা এটাও কিন্তু বাক্যে একটা অব্যয় হিসেবে কাজ করে, মনে রাখি ওইটা। তো এগুলো হচ্ছে অব্যয়। এখন তোমাকে আমি একটা উদাহরণ দেখি। যেমন আমি বললাম যে ট্রেন স্টেশনে এলো। দেখো, ট্রেন স্টেশনে এলো আর আমরা প্রবেশ করলাম। একটু ভালো করে খেয়াল করো, ট্রেন স্টেশনে এলো আর আমরা প্রবেশ করলাম। দেখো, ট্রেন স্টেশনে এলো, এটা কিন্তু একটা সরল বাক্য, তাই না? আর এটা একটা অব্যয়। আমরা প্রবেশ করলাম, এটা আরেকটা সরল বাক্য। তার মানে দেখো, এটা কিন্তু একটা যৌগিক বাক্য হয়ে গেল। আচ্ছা, এই উদাহরণটাকে বুঝছো? এটা কিভাবে যৌগিক বাক্য হয়েছে বলো তো? তাহলে আমি একটু সামনে আগাই। আমি কি বুঝাইতে পারছি?
আমি কি বুঝাইতে পারছি? কাকে বলে আবার বলেন? দুই বা ততোধিক বাক্য একটি অব্যয় দ্বারা যুক্ত থাকলে তাকে যৌগিক বাক্য বলে। বুঝছো? বা এটাও এই সংজ্ঞাটাও দিতে পারো, দুটি সরল বাক্য কিংবা একাধিক বাক্য একটি অব্যয় দ্বারা যুক্ত থাকলে তাকে সরল বাক্য বলে। শেষ। ফাও কথাবার্তা বলবা না, বুঝছো? আচ্ছা, এইবার খেয়াল করো, দেখো জটিল বাক্যে কি আকাঙ্ক্ষার অভাব থাকে? না, সকল জটিল বাক্যে আকাঙ্ক্ষার অভাব থাকে না। জটিল বাক্য সবসময় মনের ভাব প্রকাশ করে। সরল বাক্য জটিল যৌগিক বাক্য হিসাবে চিন্তা করলে কোনো বাক্যতে আকাঙ্ক্ষার ভাব থাকে না। এখন আশ্রিত খণ্ডবাক্যে মানে অপ্রধান আশ্রিত খণ্ডবাক্যে আকাঙ্ক্ষার অভাব থাকতে পারে, বুঝছো? আচ্ছা, এইবার দেখো আশ্রিত খণ্ডবাক্য কি? সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ যেটা প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভর করে, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না। আচ্ছা, এইবার আসো আরো কিছু উদাহরণ দিই। যেমন আমি বললাম যে জ্ঞানীদের, দেখো জ্ঞানীদের অনুসরণ করো, জ্ঞানীদের অনুসরণ করো তবে উন্নতি করবা, তবে উন্নতি করবা। এবার একটা জিনিস খেয়াল করো, দেখো জ্ঞানীদের অনুসরণ করো, এটা কি বলো? এটা একটা সরল বাক্য না? তবে এটা একটা যোজক বা অব্যয়। আবার দেখো উন্নতি করবে, এটা একটা সরল বাক্য। তার মানে এই যে বাক্যটা আছে এটা কিন্তু আমাদের যৌগিক বাক্য। কথা কি বুঝছো? যৌগিক বাক্য কি চিনতে পারতেছো? আমাকে একটু বলো। হ্যাঁ, দুই বা ততোধিক বাক্য অব্যয় দ্বারা যুক্ত থাকলে তাকে যৌগিক বাক্য বলে। তোমাদের বইতে এই উদাহরণগুলো অনেকভাবে দেওয়া, বাট আমি একদম সহজ উদাহরণটা, সহজ সংজ্ঞাটা তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, আমাকে একটু বলো তো যৌগিক বাক্য কি, বুঝতে পারছো? এইবার চলো আমি তোমাকে কিছু যৌগিক বাক্যের কিছু উদাহরণ দিই, তাহলে তো হোপফুলি তুমি আরো ভালো বুঝতে পারবা। আমি তোমাকে কিছু যৌগিক বাক্যের উদাহরণ দিই। এখানে দেখো, সে গরিব, মানে সে হয় গরিব। এই যে দেখো, সে গরিব, এটা একটা সরল বাক্য। এখন সে গরিব, এটা তো বাক্য, মনের ভাব প্রকাশ করে। এখন মনের ভাব প্রকাশ করে মানে এখানে একটা সমাপিকা ক্রিয়া আছে, শেষ, সেটা উজ্জ্ব আছে। এরপর দেখো, কিন্তু এটা একটা অব্যয়, কৃপণ নয়, এটা আরেকটা সরল বাক্য। ধনীদের ধন আছে, এটা একটা সরল বাক্য, কিন্তু এটা একটা অব্যয়, তারা প্রায় কৃপণ হয়। যে দরিদ্র, এটা একটা সরল বাক্য। এই যে সে গরিব, এটার মতো সে দরিদ্র বা তিনি দরিদ্র, এটা একটা সরল বাক্য, কিন্তু এটা একটা অব্যয়, অত্যন্ত উদার, আর একটা সরল বাক্য। তিনি ধনী কিন্তু তার মনের দরিদ্রের জন্য কাঁদে। এই যে তিনি ধনী, এটা একটা সরল বাক্য, কিন্তু এটা একটা অব্যয়, তার মন দরিদ্রের জন্য কাঁদে, এটা আরেকটা সরল বাক্য। তার মানে দেখো এগুলো কিন্তু যৌগিক বাক্যের উদাহরণ। তিনি অত্যন্ত দরিদ্র, এটা একটা সরল বাক্য, কিন্তু অব্যয়, অন্তঃকরণ খুব উদার। শিক্ষক এসেছিলেন, এটা একটা সরল বাক্য, কিন্তু ক্লাস হয়নি, এটা আরেকটা সরল বাক্য। আমি যাব, একটা সরল বাক্য, তবে অব্যয়, কাল যাব, আগে তুমি ছোট হও, এই যে এটা একটা সরল বাক্য, তবে এটা একটা অব্যয়, বড় হবে। শেষ। আমি কি বুঝাইতে পারছি? বলো তো, বলো বলো, বুঝছো কিনা বলো, আমি কি বুঝাইতে পারছি? বলো তো। এখন যে জিনিসটা শেখাবো, এটা তুমি মানে তোমাদের ভিতরে খুব কম মানুষ, টু বি অনেস্ট, ক্লাসটা একটু করো দেন বুঝতে পারবে। এখন যে জিনিসটা শিখাবো এটা এমন একটা জিনিস যে তোমরা, আমি জানি যে তোমাদের ভিতরে এই যে এখন যারা ক্লাস করতেছে তাদের ভিতরে হয়তো 3 থেকে 4 জন এটা জানো, বাকিরা এটা প্রপারলি জানো না, জানো বাট আন্দাজি হয়তো পারো, কিন্তু প্রপারলি জানো না। এখন এই জিনিসটাই তোমাদেরকে শিখাবো, আর সেটা হচ্ছে কি? বাক্য রূপান্তর। খুবই গুরুত্বপূর্ণ কথা ভাই, বাক্য রূপান্তর। এইটা আমি তোমাকে আলাদাভাবে শেখাবো। এটা ইউটিউব ফেসবুকে দেখবে যে বাক্য রূপান্তরের উপর 40 মিনিট 1 ঘন্টার ক্লাস, বাট বাক্য রূপান্তর এখন তোমার কনসেপ্ট ক্লিয়ার। এখন আমি তোমাকে বাক্য রূপান্তর বুঝাইতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে। কয় মিনিট লাগবে? 5 মিনিট লাগবে। এখন বলিও না ভাই অমুক প্লেলিস্ট দেখতে হবে এটার জন্য, তমুক প্লেলিস্ট দেখতে হবে, অমুক স্যারের 1 ঘন্টার ক্লাস, তমুক স্যারের 1.5 ঘন্টার ক্লাস। কিছু করা লাগবে না, কিছুই করা লাগবে না। কিছু জিনিস আছে। আচ্ছা, হ্যাঁ, 9 সমাপিকা ক্রিয়া। এখন তোমাকে 5 মিনিট তুমি নিজেই পারবা। দেখো, যে ভিক্ষা চায় তাকে ভিক্ষা দাও, বলো এটা কোন বাক্য? যে ভিক্ষা চায় তাকে ভিক্ষা দাও, বলো তো এটা কোন বাক্য? আগে বলো এটা কোন বাক্য, আগে এটা বলো, দ্রুত উত্তর করো। প্রবলেম সলভিং এর জন্য ডিসকাশন গ্রুপে লিংক দিয়ে দিছি, গ্রুপ চেক করো, পাবা। জটিল বাক্য, বুঝতে পারতেছো? যে সে বা যে তাকে, তার মানে কি? এটা জটিল বাক্য। এখন বাবা বুঝো, একজন বলছে সরল বাক্য, এই বেটা এর নাম কি? মুস্তাফিজুর রহমান, পিটামো একদম ধরে, এতক্ষণ ধরে এটা পড়াইছি তোরে, দেখ। এখন আমি তোমাকে বললাম বাবা এটা যেহেতু জটিল বাক্য, তাহলে তুমি এটাকে সরলে নাও। এখন সরলে নিতে হলে প্রথমত তুমি কি করবা? বুঝ ভাই, এগুলো জীবনেও পাবি না, এগুলো কোথাও পাবি না, কোথাও না। আজকের ক্লাস করে তারপর ইউটিউব ফেসবুক ঘাটাঘাটি করি যে এমনি তোরা কেউ শিখেবো না। দেখ
এখন বললে তো বলবি যে খালি নিজে শুনে নিজে করেন, এটা না, যেটা বলি এটা একদম লিগেল কথা বলি, তুই মিলাই দেখিস। এখন তোমাকে বলছে সরল বাক্যে নিতে হবে। এখন তুই আমার বল সরল বাক্যে কি জোড়া হয়? জীবনেও সরল বাক্যে জোড়া হয় না, তাহলে তুই জোড়াটা উঠাই দে, শেষ। এখন জোড়া উঠে দিলে কি থাকে? ভিক্ষা চাই, ভিক্ষা দাও। এখন ভিক্ষা চাই মানে কি? ভিক্ষা চাই মানে তো ভিক্ষুক, তাহলে তুমি লিখো ভিক্ষুককে ভিক্ষা দাও, হয়ে গেল সরল। এখন বলো ভাইয়া জোস জোস, বলো 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 বলো, আসলেই জোস তাই না? তুমি না বললেও জোস, হয়ে গেল, শেষ, কাজ শেষ। এবারে 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 বাবা তুমি একটু খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ, দেখো মনোযোগ দাও, দেখো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো। আমি বললাম যে রহিমকে টাকা দিয়ে বাড়ি যেতে বললাম, বাড়ি যেতে বললাম। বলো এটা কোন বাক্য? এই কথা বলো, এটা কোন বাক্য? এই তন্ময় আমাকে এক গ্লাস পানি দিও। এই বলো 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 বাবা বলো বলো, রহিমকে টাকা দিয়ে বাড়ি যেতে বললাম, এটা কোন বাক্য? বলো এটা কোন বাক্য? এটা 100% সরল বাক্য। রহিমকে টাকা দিয়ে বাড়ি যেতে বললাম, একটা সমাপিকা ক্রিয়া, সেটা কি? সেটা হচ্ছে বললাম, তাই না? একটা সমাপিকা ক্রিয়া, তার মানে এটা কি বলো? এটা হচ্ছে, এটা সরল বাক্য। এখন আমি বললাম দেখো, এখন আমি বললাম এটা তো সরল বাক্য, ফাইন, তাহলে তুমি এই বাক্যটাকে তুমি যৌগিকে নাও। এখন কথা বুঝো, এখন প্রথম কথা হচ্ছে যৌগিকে নিতে হলো, যৌগিকের স্ট্রাকচার নিশ্চয়ই তোমার মনে আছে। যৌগিকের স্ট্রাকচার কি? যৌগিকের স্ট্রাকচার হচ্ছে দুইটা সরল বাক্য বানাতে হবে, মাঝখানে একটা অব্যয় আনতে হবে, পড়াইছি না? এখন তাহলে তুমি খেয়াল করে দেখো, এই যে রহিমকে টাকা দিয়ে, এটাকে একটা সরল বাক্য বানানো যায়, যে রহিমকে টাকা দিলাম, রহিমকে টাকা দিলাম, দেখো একটা সরল বাক্য হয়ে গেল। এবং এরপর একটা অব্যয় আনা লাগবে, এরপর তুমি অব্যয় আনতে পারো, এবং এরপর দেখো এই যে বাড়ি যেতে বললাম, এটা আরেকটা সরল বাক্য, বাড়ি যেতে বললাম। আমি কি বুঝাইতে পারছি বলো তো? আমি কি বুঝাইতে পারছি? বলো বলো বলো, সহজ না? হয়ে গেল না? তাহলে রহিমকে টাকা দিলাম এবং এই যে রহিমকে টাকা দিলাম একটা সরল বাক্য, এবং জোড়া, এটা সরি জোড়া, এটা অব্যয়, বাড়ি যেতে বললাম, এটা আরেকটা সরল বাক্য, শেষ। কথা কি বুঝছো? খেয়াল করো, ভালো করে বুঝো, জিনিসগুলো খুব ইজি, জিনিসগুলো খুব ইজি। দেখো এখন চলো, এই যে এতক্ষণ ধরে তোমাকে আমি বেসিকটা বুঝালাম, এবার তোমাকে দুনিয়ার যত বই, যত স্লাইড, যা ইচ্ছে যা দিব তুমি তার সবই পারবা, কজ তোমার এখন বেসিকটা তোমার অনেক ক্লিয়ার, বেসিকটা তোমার অনেক ক্লিয়ার। দেখো এই যে দেখো, এটা হচ্ছে সরল বাক্য, যে তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন, এই যে আগেরটার মতো, তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। দেখো সরল বাক্য থেকে এখন তুমি কোথায় নিবা? যৌগিকে নিবা, এই যে সরল থেকে যৌগিক। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকে তোমার পড়া উচিত, তাই না? এখন দেখো এই বাক্যটা তুমি একটু মিলাই দেখো, দেখো তুমি পারবা। দেখো এই বাক্যটা দেখো, এই দেখো এখন থেকে তোমার পড়া উচিত, এটা একটা সরল বাক্য। এরপর দেখো তবেই, এটা কিন্তু একটা অব্যয়, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। আচ্ছা এইবার 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 আমার প্রশ্ন হচ্ছে, আমি সরল থেকে যৌগিকে নিলাম, একই বাক্যকে আমি সরল থেকে জটিলে নিতে পারি। আচ্ছা তোমরা একটু জটিলে নাও তো, আমি দেখি পারো কিনা, বলো এটাকে একটু জটিলে নাও। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকে পড়া উচিত, এটাকে কোথায় নিবা? এটাকে জটিলে নিবা। এখন দেখো জটিলে নাও, জটিল নিতে হলে কি বানাও? জোড়া বানানো লাগে, এখন জোড়া বানাও, কোন জোড়াটা ম্যাচিং হয়? রহিমকে টাকা দাও এবং বাড়ি যেতে বলো, এটাও হয়, এটাও যৌগিক বাক্য, কিন্তু রহিমকে টাকা দিলাম, এখানে তো আমি দিছি, কিন্তু তুমি বলতে হবে রহিমকে টাকা দাও, এখন দিলাম তো আমি, কিন্তু তুমি যখন বলতেছো তখন বাক্যটা কিন্তু অন্য অর্থ প্রকাশ করতেছে। যৌগিক বাক্য বাট একই অর্থ প্রকাশ করে না। রহিমকে টাকা দিলাম এবং যেতে বললাম, এটা তো আমি নিজে কাজটা করতেছি, টাকা আমি দিছি আবার যাইতে বললাম, কিন্তু তুমি তো এটাকে অন্যজনকে দিতে বলতেছো, সো অর্থ কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, বাট বাক্য ঠিক আছে। বুঝো বুঝো বুঝো, তাহলে দেখো এখন তুমি জোড়া বানাও, যে যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে চাও তবে এখন থেকে তোমার পড়া উচিত, শেষ। এটাও হতে পারে স্যার কমা আর অব্যয় কি একসাথে থাকতে পারে? 100% পারে। কমা আর অব্যয় থাকলে তো অনেক জোরে এটা যৌগিক বাক্য হয়ে যাবে, বুঝছো বুঝছো বুঝছো?
যেহেতু তুমি পরীক্ষা উত্তীর্ণ হতে চাও সেহেতু এখন থেকে পড়া উচিত। হ্যাঁ, এটাও জটিল বাক্য, কিন্তু দেখো এইটা জটিল বাক্য, এটা থেকে তুমি যদি যদি তবে বুঝাও তাহলে একদম পারফেক্ট অর্থ প্রকাশ করে। আচ্ছা এবার চলো, এবার দেখো, আমি বহু কষ্ট শিক্ষা লাভ করেছি, এটাকে যৌগিকে নাও। এই ভাই বাদ, যেটা বুঝছো এটা বাদ, এবার এটা বুঝো। আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, এখন এটা আছে সরলে, এখন এটাকে যৌগিকে নিতে চাও তাহলে আগে দুইটা বাক্য বানাতে হবে। তাহলে দেখো আমি বহু কষ্টে, এই যে এখান পর্যন্ত তুমি একটা সরল বাক্য বানিয়ে ফেলো, কি আমি বহু কষ্ট করেছি, তাই না? একটা সরল বাক্য হয়ে গেল, করেছি। এইবার একটা অব্যয় আনো, এখানে কোন অব্যয়টা বসাবা দেখো। তারপর দেখো এই যে শিক্ষা লাভ করেছি, এখানে শিক্ষা লাভ করেছি এটা বসাই দাও, শিক্ষা লাভ করেছি, দুইটা সরল বাক্য হয়ে গেল। এখন তুমি কোন অব্যয় বসাবা? আমি বহু কষ্ট করেছি, কি কোন অব্যয়? তবে শিক্ষা লাভ করেছি, বা ফলে শিক্ষা লাভ করেছি, বা এবং শিক্ষা লাভ করেছি, যেটাই দাও হয়ে যাবে, যেটাই দাও। আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি এটাও দিতে পারো, তারপর শিক্ষা লাভ করেছি এটা দিতে পারো, ফলে শিক্ষা লাভ করেছি এটা দিতে পারো, তবে শিক্ষা লাভ করেছি এটা দিয়ে ইচ্ছা 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 ভাই, স্বাধীন তুমি। সহজ না? বলো কঠিন না? এরকম ভাই অভাব নাই, অভাব নাই, অভাব নাই। এখন আমরা যে কনসেপ্টটা শিখবো সেটা হচ্ছে আমরা এখন যৌগিক থেকে মিশ্রতে নিব। যেমন দেখো যৌগিক বাক্য, দোষ স্বীকার করো, এই যে কমা, তোমাকে কোনো শাস্তি দিব না, এখন এটাকে মিশ্রতে নাও। মানে মিশ্র মানে কি? জটিল। এখন জটিল নিলে কি বানানো লাগে? জোড়া বানানো লাগে। তাহলে ভাই জোড়া বানা, জোড়া বানা। কোন জোড়াটা বসাবি বল, কি বসাইতে চাস, কোনটা বসাইতে চাস? বলো বলো বলো, কোনটা বসাইতে চাও? বলো বলো, কোনটা বসাইতে চাও? বলো কোনটা বসাইতে চাও? তাহলে খুব সহজ, যদি দোষ স্বীকার করো তবে কোনো শাস্তি দিব না, শেষ শেষ। এরপর দেখো যৌগিক বাক্য, আমি অত্যন্ত দরিদ্র, বা সরি তিনি অত্যন্ত দরিদ্র, কিন্তু অব্যয় তার অন্তঃকরণ অতিশয় উচ্চ, ঠিক আছে? এখন তুমি দেখো এটাকে যদি এটাকে তুমি এরকম বলতে পারো, যদিও তিনি দরিদ্র তবে তার অন্তঃকরণ অনেক অতিশয় উচ্চ, কিন্তু এটা বলতে পারো তবুও তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। যেমনি ইচ্ছে অমনে বলতে পারো, যেমনি ইচ্ছে, তুমি স্বাধীন, কেউ তোমাকে আটকাবে না। এইবার দেখো আমরা একটু যাব যে যৌগিক থেকে সরলে যাব। সত্য কথা বলিনি, এটা একটা বাক্য, তাই বিপদে পড়েছি, বুঝতে পারছো এটা যৌগিক বাক্য। এখন সরলে নাও, সরলে নিলে প্রথমত এই অব্যয়টা উঠে দাও, কারণ সরল অব্যয় বসে। সত্য কথা বলিনি, এটা কিন্তু একটা বাক্য, এখন এটাকে দুইটা বাক্য করা যাবে না, একটা বাক্য করো। তাহলে এটাকে কি এভাবে বলা যায় না? সত্য কথা না বলে, এই যে না বলে, এটা কিন্তু অসমাপিক ক্রিয়া, বিপদে পড়েছি হয়ে গেল, বিপদে পড়েছি হয়ে গেল, এটা সরলে। দেখো তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, তাহলে এটাকে এভাবে বলা যায় তার বয়স হলেও বুদ্ধি হয়নি। মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে, এখন এটাকে ওই যে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, শেষ শেষ ভাই, শেষ 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 শেষ। বুঝছো বলো তো বাবা? এখন তোমাদেরকে একটা জিনিস শিখাই, ভাই ইউটিউব ফেসবুক থেকে যত্রতত্র বা অ্যাটলিস্ট ব্যাকরণ ক্লাস করো না, অ্যাটলিস্ট ব্যাকরণ ক্লাস করো না। তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, যে কোনো টিচারের ক্লাস করবা না, ইউটিউব থেকে ফেসবুক থেকে সবার ক্লাস করবা না। এখন তুমি বলো ভাই খালি আপনার ক্লাস করবো, আরো আমার থেকে অনেক ভালো টিচার আছে, অনেক ভালো টিচার, সবার ক্লাস করো, কোনো অসুবিধা নেই। আমার কোর্সে ভর্তি হয়ে আরেকজন ভালো টিচারের কোর্স করো, আরেকজন ভালো টিচারের ক্লাস করো, কোনো অসুবিধা নেই, সবার ক্লাস করো না। কেন এই কথাটা বলি? আজকে গিয়ে ইউটিউবে সার্চ দাও বাক্যতত্ত্ব লিখে, দেখবা বাক্য চেনার কৌশলে ইউটিউবে আমি অন্তত বুকে হাত দিয়ে বলতে পারি যে 90% এই ক্লাসগুলোতে তোমাকে বলবে যে অব্যয় থাকলে যৌগিক বাক্য, অব্যয় থাকলে যৌগিক বাক্য। এটা করতে পাইছে, এটা কই থেকে আবিষ্কার হয়? আমার কথা বিশ্বাস হবে না। তুমি দেখো, তুমি 3টা ভিডিও দেখো, দেখবা যে 2টা ভিডিওর ভিতরে, মানে ভালো টিচার ছাড়াই লোকাল ভিডিও 3টা দেখো, দেখবা যে 2টাই টেবল। অব্যয় থাকলে যৌগিক বাক্য, এটা আমিও পড়াইছি, কিন্তু তার মানে তো এই না যে অব্যয় থাকলেই যৌগিক বাক্য। মানে অব্যয় থাকলে তো আমি তো কন্ডিশন দিছি যে 2টা সরল বাক্যের মাঝে বসা লাগবে। তুমি আমার দিকে তাকাও, তুমি দেখো আমি বললাম যে তুমি কিন্তু ভালো মানুষ না, তুমি কিন্তু ভালো মানুষ না, তুমি কিন্তু ভালো মানুষ নয়। আচ্ছা বলো তো, তুমি কিন্তু ভালো মানুষ নয়, এটা কোন বাক্য? তুমি বলো, আমি বলবো না, তুমি বলো এটা কোন বাক্য? ভাই একটু বেশি ফাস্ট হয়ে গেল না, মনে হয় মাথার উপর দিয়ে গেল।
একটু ক্লাসটা দরকার হলে আজকের ক্লাসটা ইয়ে করে স্লো করে দেখো, বাট অভ্যাস হয়ে যাবে। 2টা ক্লাস করো, সর্বোচ্চ 2টা ক্লাস, এরপর কেউ আর বলবে না যে ভাই আপনি ফাস্ট কথা বলেন। 2-1জনের কাছে প্রবলেম হতে পারে, আমি অনেক স্লো বলতেছি, বাট আমি নেক্সট ক্লাসগুলো থেকে 3-4টা ক্লাস যাওয়ার পর আরো অনেক ফাস্ট হয়ে যাবো, এবং তখন তুমি আমার সাথে মানে অভ্যস্ত হয়ে যাবে। তাহলে এখন দেখো ভাই, এখানে তো অব্যয় আছে, অব্যয় আছে, কিন্তু এটা কিন্তু সরল বাক্য, কাজে অব্যয় থাকলেই যা হয়ে যাবে এরকম না। আমি এই জন্য আমি সেটা বলি না যে অব্যয় থাকলে, আমি কিন্তু এটা বলতে পারতাম যে অব্যয় থাকলে, এবং তোমাকে উদাহরণগুলো দিয়ে দেখাই দিলাম এই যে দেখো অব্যয় আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাকে আগে বেসিকটা বুঝতে হবে, তাই না? বেসিকটা বুঝতে হবে, কাজে এটা কিন্তু সরল বাক্য, বুঝতে পারতেছো? এটা সরল বাক্য। এটা কি বাক্য? এটা সরল বাক্য। এখন তোমাকে যে বলছো অব্যয় থাকলে যৌগিক বাক্য, এখন ভাই এখন এখন তুমি 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 আমার দিকে তাকাও। ধরো আমি বললাম, দেখো আমি বললাম বলো অথবা যাও। আচ্ছা বলো তো এটা কোন বাক্য? বলো অথবা যাও, বলো এটা কোন বাক্য? বলো অথবা যাও, দেখো এটা 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 কোন বাক্য? এটা পারবা ভাই। বলো এটা একটা সমাপিকা ক্রিয়া, অব্যয় আরেকটা ক্রিয়া, সেটা যৌগিক বাক্য, এটা যৌগিক বাক্য। এখন তোমাকে তোমাকে যদি বইয়ের সংজ্ঞায় পড়ানো যায় যেখানে একটা কর্তা একটা কর্ম, কর্তা কর্ম এগুলো চিন্তে চিন্তে জীবন শেষ, বাক্য কখন আইডেন্টিফাই করবা, তাই না? আবার তোমাকে যে বলো যে অব্যয় থাকলে যৌগিক বাক্য, ভাই অব্যয় তো নাও থাকতে পারে। এবার তুমি খেয়াল করো, ধরো আমি বললাম যে তুমি এদিকে এসো, এদিকে দেখো, তুমি এদিকে এসো, কমা আমি এদিকে। আচ্ছা বলো তো এটা কোন বাক্য? দেখো এখানে কি কোনো অব্যয় আছে? কোনো একটা অব্যয় নাই, একটা অব্যয় নাই, একটা অব্যয় নাই, বাট এটা কিন্তু যৌগিক বাক্য। তুমি এই যে কমা, এটাই কিন্তু অব্যয়। এখন যদি প্রশ্নকর্তা যদি কমা যদি ধরো টাইপিং মিস্টেক নাও দেয়, তবুও তো এটা যৌগিক বাক্য। কাজে তোমাদের বেসিকটা বুঝতে হবে, এই জন্য আমি সবসময় ফোকাস করি বেসিকের উপর। টেকনিক আমরা পড়বো, কিন্তু আমরা আগে বেসিক ক্লিয়ার করবো, দেন আমরা পড়বো। তো আজকের ক্লাসে এতটুকু। নেক্সট ক্লাসে আমরা পড়বো অর্থগত বা বাক্যের প্রকারভেদ এবং বিগত সালে বাক্যতত্ত্ব থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা সলভ করবো। ওকে, সো ক্লাসটা কেমন লেগেছে একটু জানিয়ে দাও, অ্যান্ড হোপফুলি তোমরা ক্লাসটা ভালো লেগেছে। বোর্ড প্রশ্ন দেখেছি অনেক সময়, আবেগ প্রশ্নবোধক ইত্যাদি রূপান্তর, সেগুলো কিভাবে করবো সেগুলো তো নেক্সট ক্লাসে পড়বো। এটা তো গঠনগতভাবে 3 প্রকার, অর্থগতভাবে বাক্যের প্রকারভেদ, বিস্ময়, প্রশ্নসূচক, আবেগ, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। ওকে, সো এটার জন্য তোমাকে নেক্সট ক্লাস করতে হবে, বুঝতে পেরেছো তানজিলা, তিশা? অ্যান্ড তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমার অ্যাটলিস্ট বাংলাভাজ কোর্স করে ইনশাল্লাহ তোমরা নিরাশ হবা না। ইনশাল্লাহ তোমরা একটু 2টা মিনিট সময় দাও, আমি একটু শেষ করে দিই, একটু গুরুত্বপূর্ণ, কেউ ক্লাস থেকে যাবা না, আমার কথা শুনে তারপর যাবা। প্রথম কথা হচ্ছে, যেহেতু বাংলাভাজ কোর্স তোমরা করেছো, আমি অন্তত দায়িত্ব নিয়ে এটা বলতে পারি, আমি যদি সুস্থ থাকি ইনশাল্লাহ তোমরা এখান থেকে বেস্ট অ্যান্ড বেস্ট সার্ভিস পাবা, এবং বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রের জন্য তোমাদের আর কারো ক্লাস করা লাগবে না, আর কোথাও যাওয়া লাগবে না। শুধু আমার ক্লাসগুলো, আমার কোর্সের ক্লাসগুলো ফলো করো, আমার দেওয়া ম্যাটেরিয়ালসগুলো ফলো করো, আমার দেওয়া এক্সামগুলো, ইনশাল্লাহ তোমার আর কিছুই লাগবে না, কিচ্ছু লাগবে না, একাডেমিক ফুলফিল হয়ে যাবে, অ্যাডমিশনের বেসিকটা ক্লিয়ার হবে। তবে এটা যেহেতু অ্যাডমিশনের ক্লাস না, কাজে এখানে অ্যাডমিশনে গেলে তখন আলাদা চিন্তা ভাবনা, বাট একাডেমিকে A+ পাওয়ার জন্য বা ভালো রেজাল্ট করার জন্য যা যা দরকার আমি সব কিছু ইনশাল্লাহ করে দেবো। এবং প্রত্যেকটা ক্লাস ইনশাল্লাহ করলে তুমি নতুন কিছু জানতে পারবে, যেটা তুমি একাডেমিকে থাকতে তুমি আগে কোথাও অনলাইন অফলাইন যেটা তুমি পাও নাই, এভাবে তোমাকে পড়াবো। নাম্বার 2, কোর্স পাইরেসি। তোমরা অনেকেই আমি জানি যে 2টা আইডি দিয়ে ভর্তি হয়েছো, 3টা আইডি দিয়ে ভর্তি হয়েছো, 4টা আইডি, মানে একটা আইডি দিয়ে 3জন 4জন 5জন একসাথে ক্লাস করতেছে। আমি জানি তোমাদের ভিতরে এরকম অনেকেই আছে, অ্যান্ড অনেকেই ক্লাসগুলো নিয়ে ইউটিউবে আপলোড দিয়ে দিবা, অনেকেই কোর্স টেলিগ্রামে কোর্স দিয়ে দিবা। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা, সেটা হচ্ছে এটা তুমি করতে পারো, বাট আমি যেহেতু বুঝতেই পারতেছো যে এটা খুব একটা কষ্টের একটা জিনিস, যে তোমাকে দাঁড়িয়ে 1 ঘন্টা পড়ানো, তোমার পিছনে এই পরিশ্রমটা করতেছি। তুমি বলতে পারো ভাই আপনি টাকা দিয়েছেন, ঠিক আছে টাকা দিছো, কিন্তু টাকা দিছো সেটা তো তোমাকে পড়ানোর জন্য তুমি টাকা দিছো, তুমি তো 8-10 জনের সাথে শেয়ার করার টাকা কি আমাকে দিছো? তার মানে তুমি যেই কাজটা করতেছো সেটা তো ইলিগ্যাল। আর একটা জিনিস, তুমি কখনো অন্যের হক নষ্ট করলে সেটার ক্ষমা আল্লাহ তাআলা নিজেও করেন না। আল্লাহর হক বান্দা নষ্ট করলে আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু বান্দার হক যদি কোনো বান্দা নষ্ট করে তাহলে আল্লাহ সেটা ক্ষমা করে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সব জায়গাতে 2 নাম্বারই করে হয়তো পার পাওয়া যায়, কিন্তু এটা অত্যন্ত চিরন্তন সত্য যে অন্তত কোনো জিনিস শিখতে আসলে, পড়তে আসলে সেখানে 2 নাম্বারই করে পার পাওয়া যায় না।
যদি কারো একান্ত কোনো সমস্যা থাকে আমার সাথে কথা বলো, বন্দি পাঠশালার সাথে কথা বলো, অবশ্যই তোমাকে আমরা সেই সুযোগটা করে দিব। কিন্তু পড়তে এসে কেন 800 টাকা, 500 টাকা, 1000 টাকার জন্য তোমরা কেন তোমরা এই এই অপকর্মটা করো? আমি বুঝলাম তুমি আমার ক্লাস 5 জন মিলে যদি ক্লাস করো, আমি জানি আমি কিছু করতে পারবো না এবং আমি কিছু করবো না, কিন্তু এটা কি উচিত হচ্ছে? তুমি যেখান থেকে পড়তেছো সেই পড়াটাই তুমি অন্যায়ভাবে পড়তেছো, তুমি শিখতেছো কিন্তু সেটাই তুমি ইলিগাল ভাবে শিখতেছো। এটা কি? কেন এটা করবা? কেন 800 টাকা না হলে তুমি কোর্স করবা না, তুমি পড়াশোনা করবা না, কিন্তু তোমাকে অনৈতিকভাবে কেন পড়তে হবে? তো এই কাজগুলো করবা না। একটা প্রাকৃতিক একটা শাস্তি আছে, কাজেই আমি চাই না তুমি বলতে পারো ভাই আপনি একটা অভিশাপ দিতেছেন। যদি বলো তাহলে হ্যাঁ, যে ধরো আমার ক্লাস কেউ যদি এরকম যদি করো তাহলে, এবং আমি একদম মন থেকে, আমার থেকে যদি এক কলমও যদি শিখো, আমি একদম মন থেকে তাদের জন্য বদদোয়া দিই। কারণ আমি জানি আমার একটা ক্লাসের স্লাইড আমি অনেক কষ্ট করে, এগুলো কিন্তু এমনি এমনি হয় না। আমি চাইলে, তোমার কি মনে হয় যে এই যে ক্লাসে এই যে স্লাইডগুলো, এগুলো কি আমি কি বই থেকে তুলে দিছি? এই স্লাইডগুলো এটা আমি যেমনে পড়াই একেভাবে একদম ওইভাবে দেখো এই যে। তো কাজে এটার পিছনে আমার লাইফের সবচেয়ে একটা সিংহভাগ সময় কিন্তু আমি এটার পিছনে দিই। প্রত্যেকটা কোর্স থেকে তুমি দেখো, বাংলা ভার্সিটি 3 এর কোর্সের স্লাইড দেখো কিন্তু বাক্যতত্ত্বের স্লাইড কিন্তু এটা না। প্রত্যেকটা কোর্সে আমি স্লাইড আপডেট করি। তাহলে আপডেট করতেছি, আমি যে এত সময় দিচ্ছি সেটার বিনিময় তুমি আরেকজনকে তুমি কোর্স দিয়ে দিতেছো, তাহলে তুমি তো আমার হক নষ্ট করতেছো, তাই না? আর সবচেয়ে বড় কথা, এটা কি উচিত হচ্ছে? তুমি অন্য সব জায়গাতেই কাজ করো না, কিন্তু পড়াশোনার কাজে তুমি কেন এটা করতে হবে? কেন তোমরা বুঝো না যে আমি পড়াশোনার ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে? তুমি যদি তোমার টিচারের সাথে যদি বাটপারি করো, তুমি যদি তোমার টিচারের সাথে যদি প্রতারণা করে যদি শেখো, তো এটা কি কোনো ফলপ্রসূ কোনো শেখা হয়? এটা কেন করো তোমরা? এবং এই 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 ছোট্ট একটা 800 টাকার কারণে যদি কোনোভাবে যদি তোমার যদি বদদোয়া লাগে, আমি হোক, অন্য কোনো টিচার হোক, এক্সওয়াইজেড যেই হোক, কারণ বদদোয়া যায় একেবারে মন খুলে বদদোয়া দেওয়ার বিষয় না, যে তুই আমার কোর্স করে দিছস, ফাইন, যা তোর বদদোয়া দিয়ে দিলাম, এটা না। একটা আত্মিক একটা ব্যাপার থাকে তো, তাই না? তো এই যে এই কাজটা কেন করো তোমরা? কেন করো? তুমি অন্য 8 জনের সাথে তোমার সমস্যা থাকলে বলো, সেটা সলভ করে দেওয়া হবে। তুমি এটা কেন করো? এই যে যেটা বলতেছি, এই যে দেখো এগুলো, এই যে এগুলো কি কোনো গাইড বইতে এইভাবে দেওয়া থাকে? যা যা পড়াচ্ছি সেম ভাবে। তো আমি এত সময় নষ্ট করতেছি, এত সময় করতেছি, আর তুমি আরেকজনকে কোর্স দিয়ে দিতেছো। তা এত মানবতার ফেরিওয়ালা হওয়ার দরকার নাই। আমি চাই না যে আমার এই পরিশ্রমটা কেউ ইলিগালি পাক। আমি চাই না যে আমার এই কন্টেন্ট কেউ ইলিগালি পাক। আমি চাই না আমার এই কন্টেন্ট কেউ 2 নাম্বারি করে পাক এবং 2 নাম্বারি করে কেউ শিখুক। আমি যেই জিনিসগুলো পড়াই, এই জিনিসগুলো অনেকগুলোই আমার ইউটিউবে দেওয়া আছে ফ্রি, সেখান থেকে সারাদিন দেখো। কিন্তু যখন আমি টাকা দিয়ে পড়াচ্ছি তোমাদেরকে, তখন আরেকজন ফ্রিতে টাকাটা পেয়ে যাবে। এই কোর্সে যদি 3000 স্টুডেন্ট ক্লাস করে, তো 3000 স্টুডেন্টের মধ্যে ধরো তুমি 100 জনকে, 100 জন এটা বিনা পয়সায় দেখতেছে, তাহলে বাকি 3000 যারা রয়েছে তারা তো টাকা দিয়ে পড়তেছে। এটা তাদের সাথে কি অন্যায় করা হচ্ছে না? তো এটা করবা না, অ্যাটলিস্ট আমার ক্লাসে এটা করবা না। এবং ইনশাল্লাহ আমি মন থেকে বদদোয়া দিয়ে দিলাম যে আমার বদদোয়া লেগে যাক, আমার কোর্স যারা পাইরেসি করবে। কারণ আমি এটা যেন তেন বিষয় হলো একটা বিষয় হতো, যেহেতু এটার সাথে আমার লাইফের একটা বিশাল একটা সময় জুড়ে আছে। আমি হয়তোবা তোমার একটা ক্লাস 1 ঘন্টা নিছি, কিন্তু একটা ক্লাস আমি আমার সেই শৈশব, সেই কৈশোর থেকে আমি এই জিনিসটা শিখাই। কেন শিখি? আমি শিখাই তো, এখন তো তোমাকে 1 ঘন্টা শিখেছি, কিন্তু এই 1 ঘন্টা শেখানোর জন্য আমি 3-4 বছর আমি শুধু ব্যাকরণ পড়ছি। আমি ব্যাকরণ ইন্ডিয়া থেকে আমি 1000 টাকার বই আনাইতাম, বাংলাদেশের যত বই আমি সবগুলো আমি পড়াশোনা করি। এখন এত কিছু করার পরে যে তোমাকে একটা ক্লাস দেওয়া, তুমি সেটা দিয়ে দিলা, তুমি সেটা ইলিগাল ভাবে শিখে ফেললা। তোমার কি মনে হয় যে এটার এইটার কোনো কিছুই হবে না? এটা এমনি এমনি হয়ে যাবে? আর শিখতে আসছো, এটা আমি মন থেকেই কথাগুলো বললাম। হোপফুলি তোমরা এই অপকর্মের সাথে জড়াবে না, এবং জীবনে কখনোই এটা করা উচিত না। আর এখানে তো খুব কম টাকা, বেশি টাকা না তো। আর কত টাকা তোমরা কত কিছু করে নষ্ট করে ফেলে দিচ্ছ। যখন কোর্স কিনতে আসো তখন তোমরা এগুলো করো। তো যারা করছো, আমি জানি যে তোমাদের মধ্যে অনেকেই রয়েছে এই কাজ করছো, এবং আমি চাকরির স্টুডেন্টদেরকে, জবের ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে অনেক দিন ধরে পড়াই, সেই করোনার ভিতর থেকে। আমি অন্তত এটা আমি কখনো জবের কোর্সে এই ধরনের কথা বলাই লাগে না, কারণ জবের স্টুডেন্টরা 1000 জনের ভিতরে হয়তো 2-3 জন এগুলো করে, কিন্তু এগুলো সবচেয়ে বেশি করে ইন্টারমিডিয়েট আর অ্যাডমিশনের থেকেও ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরা এগুলো সবচেয়ে বেশি করে। এবং এই জীবনের শুরুতেই, পড়াশোনার শুরুতেও, উচ্চতর জীবনের শুরু যাওয়ার আগে এটাই তোমার ধ্বংসের প্রথম সিঁড়ি, কোর্স পাইরেসি।
ধ্বংসের প্রথম সিঁড়ি ইন্টারমিডিয়েটে কোর্স পাইরেছি, 5 জন মিলে একটা আইডি খুলে কোর্স কিনা। এটা কেউ করবা না, আমার ক্লাসে কেউ করবা না। আমি চাই না যে এটার কোনো খারাপ ইফেক্ট তোমার লাইফে পড়ুক। ওকে, সেটা আমার একেবারে মন থেকে কথা। আমি আর কখনোই কোনো ক্লাসে এটা বলবো না, বাট আমার বলা দরকার মনে হচ্ছে, কারণ এটা ইটস নট মাই, মানে এটা শুধু ইটস নট এ ক্লাস। এই বাংলা পড়ানো, বাংলা পড়া, এটার পিছনে সময় দেওয়া, এটা আমার একটা ইমোশন। সো কাজে সেটা নষ্ট করবা না। আর যারা এই কাজ অলরেডি করেছো তারা নিজ নিজ দায়িত্ব থেকে লিভ নিয়ে নাও, অথবা পুনরায় লিভ নিয়ে পুনরায় কোর্স কিনো। কোর্স কিনে আর যদি একান্ত কারো সমস্যা থাকে তাহলে আমাকে ইনবক্সে নক দিও অথবা বন্দি পাঠশালা হেল্পলাইনে কল দিও। যদি আসলেই কারো কোনো প্রবলেম থাকে সেটা আমরা সলভ করে দিব। আর যদি কেউ এই কাজ করেও থাকে আমাকে আবার পুনরায় ইনবক্সে নক দেওয়ার দরকার নাই, আমাকে কিছুই বলার দরকার নেই। তুমি তোমার নিজের মতো করে লিভ নিয়ে দেন কোর্স কিনে তারপর হচ্ছে আবার যেভাবে ফর্মালি যেভাবে কোর্স কিনতে ওভাবে কোর্স কিনে তারপর আবার জয়েন করো। ওকে, সো আমাকে আর নক দেওয়ার দরকার নাই। আমাকে বললো না যে এই কথা যে ভাই মাফ করে দেন, এই করে দেন। আমি জানি এখন অনেকেই আমাকে ইনবক্সে নক দিবে, বাট দরকার নেই। আমি মাফ করে দিলাম আজকের জন্য, বাট নেক্সট ক্লাস থেকে আজকের পরে আমাকে নক দেওয়ার দরকার নেই। তোমার যদি মনে হয় যে এটা উচিত হচ্ছে না, তাহলে তোমরা লিভ নাও, অ্যান্ড লিভ নিয়ে দেন আবার পুনরায় আবার কোর্স করো। কোনো প্রবলেম থাকলে আমার সাথে যোগাযোগ করো, আমি সেটা সলভ করে দেবো। ওকে, তো ভালো থাকবা, অনেক অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিচ্ছে এবং নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ। ওকে, আল্লাহ হাফেজ।